শুভ সকাল প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা বরাবরের মতোই এবং পুরো আয়োজনে রয়েছি আপনাদের সঙ্গে কাজী রওশন রাসাকি এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে একটি পতাকা একটি স্বাধীন দেশের স্বপ্নকে সত্যি করতে জীবন বাজি রেখেছিলেন একটি প্রজন্ম। আজ রাঙা সকালে আমরা স্মরণ করছি সেই ইতিহাস, যে ইতিহাস জন্ম দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে। সে সময়েরই এক সাহসী তরুণকে আজ আমাদের বিশেষ রাঙা সকালে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি যুদ্ধের ময়দানে নায়ক তো বটেই, পাশাপাশি তিনি রূপালী পর্দারও একজন কিংবদন্তি মহানায়ক। পরিচালক, প্রযোজক হিসেবে বাংলা চলচ্চিত্রের অনেক কালজয়ী অধ্যায়ের স্রষ্টা তিনি। যদিও সবকিছু ছাপিয়ে তার সবচাইতে গর্বের পরিচয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এক প্রত্যক্ষ সাক্ষী। আজ স্বাধীনতা দিবসের সকালে ঈদের উচ্ছ্বাসের মাঝেও আমরা ফিরে তাকাবো সেই সময়ের দিকে, শুনবো একজন বীর মুক্তিযোদ্ধার গল্প, একজন মহানায়কের গল্প, একজন কিংবদন্তির গল্প। হ্যাঁ দর্শক, আমাদের চরম সৌভাগ্য, পরম পাওয়া, আজ আমাদের বিশেষ রাঙা সকালের অতিথি হয়ে এসেছেন সবার প্রিয় মাসুদ পারভেজ সোহেল রানা। চলুন তাকে আজকের আয়োজনে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্যার। আমিও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার তরফ থেকে, এবং আমি বলবো যে এই অনুষ্ঠানের তরফ থেকে, এই মাছরাঙার তরফ থেকে সারা দেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, মুক্তিযুদ্ধের সপক্ষ বা বিপক্ষ, যারাই বাংলাদেশের জন্য সব কিছু করে গেছেন তাদের, এবং যারা জীবন দিয়ে গেছেন তারা তো জীবন দিয়ে গেছেন, আর যারা বেঁচে আছেন এখনো বা তাদের উত্তরসূরি যারা আজকে আমরা আছি, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। স্যার, আজকে এমন একটি দিনে আপনাকে পেয়েছি, মানে যখনই বিশেষ কোনো দিন হয় না বাংলাদেশের জাতির জন্য, তখন আপনাকে আমরা স্মরণ করি, কারণ ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতির জন্য আরেকটি বিশেষ দিন, সেদিন আপনার জন্মদিন। প্রকৃতি কিন্তু আসলে সংযোগগুলো আগে থেকেই তৈরি করে দিয়েছিল, কি বলেন? এটা আমার বলা যেতে পারে এটা আমার ভাগ্য, যে এত মানে এই ভাষা শহীদদের স্মরণ করে, তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি যে ওই দিনটা আমার জন্মের দিনের সাথে এসে গেছে। এটা আমার সৌভাগ্য বলবো আমি, যে আমাকে ২১ ফেব্রুয়ারি সাধারণভাবে সবাই মনে করে যে দিন তার জন্মদিন। সেই হিসাবে আমি বরঞ্চ অনেক কৃতজ্ঞ যে সৃষ্টিকর্তা আমাকে এই দিনটায় সৃষ্টি করেছেন। অবশ্যই। আপনাকে দেখলে না স্যার আমাদের অসংখ্য গানের কথা মনে পড়ে যায়, তাই না? যেমন ভালোবাসার মূল্য কত, আমি কিছু জানি না, এ জীবন তুল্য কি তার, আমি সে তো বুঝি না। আসলে ভালোবাসার মূল্যটা এত বেশি, আপনি আমাদের মাঝে আছেন, এটি অনেক বড় একটি পাওনা আমাদের জীবনে। আসলে স্যার, আপনার জন্য কোনটি বেশি অর্জন, স্বাধীন বাংলাদেশ দেখা নাকি মানুষের ভালোবাসায় কিংবদন্তি হয়ে ওঠা? না, কিংবদন্তি এটা আমি মনে করি আমার জন্য খুব মানে মাথায় তুলে রাখার মতো কথা, কিন্তু আমি এটার উপযুক্ত ঠিক বলে আমার মনে হয় না। এটা স্যার আপনার বিনয়। ইফ আই এম নট বিং বর্ন, আমার মায়ের জঠর থেকে যদি জন্ম না নিতাম তাহলে আমি থাকতাম কোথায়? আমারই তো কোনো অস্তিত্ব থাকতো না। কাজেই আমার স্বাধীন বাংলাদেশ, এবং স্বাধীন বাংলাদেশ হচ্ছে আমার প্রথম অহংকার, প্রথম পরিচয়, সব কিছুই প্রথম। তারপরে অন্য যতগুলো আসে সেগুলো তো পরবর্তী পর্যায়ের ব্যাপার। কিন্তু স্যার, মানুষ তো আপনাকে একজন কিংবদন্তি নায়ক হিসেবেই চেনে। সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে আপনি যখন আয়নার সামনে দাঁড়ান স্যার, তখন আসলে আপনি নিজেকে কিভাবে দেখেন? যে একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, নাকি একজন সাধারণ মানুষ? আমি সবসময় ফিল করি যে আমি একজন সাধারণ মানুষ, এবং আমি এটাই বিশ্বাস করি যে তুমি নিজে ফিল, যে প্রশ্নটা করা হলো আমাকে যে আপনি নিজে কি ফিল করেন, এক্স্যাক্টলি মানুষ নিজেকে কি ফিল করে, দ্যাট ইজ নট দ্য রাইট থিং। আসলে মানুষ, তাকে অন্যরা কি ফিল করে, দ্যাট ইজ দ্য থিং। প্রত্যেকটা মানুষই সবসময় বলে যে আমি অমুক বা আমি তমুক, অথবা একজন সাধারণ যদি নাগরিককে বলা হয় তাহলে সে রাগ হয়ে বলে তুই জানোস আমি কে, এটা বলে না? তো এইটা যদি বলে তার মানে কি?
এখন আমিকে তো প্রত্যেকে এরকমই চিন্তা করি, এক একজন এক এক রকম চিন্তা করে, আমাকে অমুক, আমি তমুক, সেটা কিন্তু এক্স্যাক্টলি দ্যাট ইজ নট দ্য রাইট থিং আমার মনে হয়। জি। আমার মনে হয় তাই যেটা আপনারা ভাবেন, দর্শকরা ভাবে, আর সাধারণ দেশ বিদেশের যারা আমার ছবি দেখে, যারা আমাকে না দেখে আমার ছবি দেখে যারা আমাকে ভালোবাসেন, তাদের চোখে তো আমি যা আসলে আমি তাই, আমি একদমই তাই। যেটা না আপনি একজন সেটা আমি কিংবদন্তি বিশ্বাস করি। স্যার, একজন মহানায়ক, আমাদের সবার চোখে একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন মহান মুক্তিযোদ্ধা। আমরা ভীষণ সৌভাগ্যবান স্যার। আমরা সবসময় বলি যে আমরাই মনে হয় শেষ জেনারেশন যারা আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাদেরকে এরকম সামনে বসিয়ে কথা বলার সুযোগটা আমরা পাই। স্যার, আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই আবারও নতুন করে, যদিও নতুন করে জানাবার কিছু নাই, সবাই সবকিছু জানেন, তারপরে আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আবার একটু জানাতে হবে, তারপর ফিরতে চাই স্যার আপনার কাছে। দর্শক, বাংলা চলচ্চিত্রের আকাশে কিছু নাম নক্ষত্রের মতো দীপ্ত হয়ে আছে, সময়ের স্রোতে পেরিয়েও যাদের আলো ম্লান হয় না। তেমনই এক অনন্য নাম সোহেল রানা, যার প্রকৃত নাম মাসুদ পারভেজ। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে অস্ত্র হাতে দেশের স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এক সাহসী যোদ্ধা হিসেবে। যুদ্ধ শেষে সেই অভিজ্ঞতা ও স্মৃতিকে ধারণ করেই তিনি প্রবেশ করেন চলচ্চিত্রের জগতে এবং প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রযোজনায় ওরা 11 জন হয়ে ওঠে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, যা আজও ইতিহাসের এক গৌরবময় দলিল। পরে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র অবলম্বনে নির্মিত মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। 70 ও 80-র দশকে তার দীপ্ত উপস্থিতি, রোম্যান্স ও অ্যাকশনের মিশেলে পর্দায় তৈরি হয়েছিল এক নতুন নায়ক ঐতিহ্য। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি জয় করেছেন অগণিত দর্শকের হৃদয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও তিনি উপহার দিয়েছেন বহু বৈচিত্র্যময় চলচ্চিত্র। একাধিকবার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর 2019 সালে পেয়েছেন আজীবন সম্মাননা। সময় গড়িয়ে গেছে, কিন্তু সোহেল রানা নামটি এখনও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। একজন মুক্তিযোদ্ধা থেকে সুপারস্টার, আবার একজন নির্মাতা থেকে চলচ্চিত্র সংগঠক। তার জীবন যেন স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক দীর্ঘ যাত্রা। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, ঠিক ছিল আমাদের কথাগুলো? হ্যাঁ, দুই একটা তো সাডেনলি ঠিক ছিল, মানে মানে দুই একটা না, কথা যেগুলো বলা হয়েছে একটু বিশেষণগুলো আমার কাছে মনে হয়েছে যে বিশেষভাবে বিশেষায়িত করা হচ্ছে আমাকে। স্যার, আমরা আসলে আমি শব্দ এত খুঁজে গুণের পাচ্ছিলাম না। অধিকারী নই, আমি জাস্ট আই এম এ সিম্পল ম্যান। চলচ্চিত্র ছবিটা প্রথম করেছিলাম ওর 11 জন, এন্ড দ্যাট ইজ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া বলা যেতে পারে। যদিও এটা আমি বলি না, তারপরেও দুই এক সময় যখন প্রশ্ন করা হয় আর কি আমাকে, যে আপনার কোনো চাওয়া পাওয়া কি আপনার কিছু বাকি আছে, নেই, তা আমি তখন বলি যে না, সৃষ্টিকর্তার কাছে আমার কাছে আমি হাজার শুকরিয়া যে আমি আমার জীবনের যতটুকু চাওয়া ছিল ততটুকু আমি পেয়েছি। আই গট মাই ইন্ডিপেন্ডেন্স, আমি একটা স্বাধীন পতাকা পেয়েছি, আমি আমার দেশকে স্বাধীন দেখতে পেয়েছি। হ্যাঁ, কিছুটা অতিরিক্ত স্লাইড যেটা আছে সেটা হচ্ছে যে আদর্শ বা উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তার কমপ্লিট ইমপ্লিমেন্টেশন যেটা হওয়ার কথা সেটা এখনো এক্স্যাক্টলি হয়ে ওঠেনি, বাট ইট উইল টেক টাইম। কারণ যে কোনো একটা জিনিসের পলিটিক্যাল ইয়ে করতে হলে একটা টাইম লাগে। তা আমরা যে জিনিসগুলো চিন্তা করেছিলাম সেটা তো শতবর্ষের সম্পর্কে নিয়ে চিন্তা করেছিলাম, যে ডিক্লারেশনগুলো আমাদের ছিল, সেগুলো আস্তে আস্তে এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। এবং এটা যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি সেটা দেখে যেতে পারছি যে কিছু কিছু আমাদের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেগুলো কিছু কিছু পূরণ হচ্ছে, এবং সবগুলো হবার জন্য মানুষ ভুলে যায়নি, বা যারা সরকারে চালাচ্ছেন তারাও ভুলে যাননি। তারা সেই আদর্শ এবং উদ্দেশ্যকেই সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে। আসলে আমরা তো আশায় বাঁচছি, এবং আমরা
যা দেখতে পাচ্ছি কিংবা আপনারা যা দেখতে পাচ্ছেন, আমরা আশা করছি যে সামনের দিনগুলো আরো সুন্দর হবে এবং আপনারাই সেই পথটা আসলে দেখাবেন আমাদেরকে, ভুল হলে ভুল ধরিয়ে দেবেন। স্যার, একটু জানতে চাই যে যখন জাতীয় সঙ্গীত আপনি শোনেন তখন আসলে স্মৃতিতে কোন বিষয়টি আপনার ভেসে ওঠে? প্রথমে তো ভেসে ওঠে আমার দেশটাই ভেসে ওঠে। আর জাতীয় সঙ্গীত শোনার পর সময় তখন কিছুটা স্মৃতির আমাদের তো কিছুটা কাতর করে, এবং এই স্মৃতিটাও দু রকমের হয়। একটা স্মৃতি হচ্ছে সুখের স্মৃতি, আর একটা স্মৃতি হচ্ছে দুঃখের স্মৃতি। সুখের স্মৃতি হচ্ছে যে আমি আমার সেই যে জাতীয় সঙ্গীতটা শুনছি এটাকে আমি অর্জন করেছি, স্বাধীনতার পতাকাটাকে আমি অর্জন করেছি, দেশটাকে আমি আমার দেশের মানুষকে আমরা আত্মপরিচয় বলতে পারছি যে আমি আমার অমুক দেশ, এটা পারছি। আর দুঃখ যেটা মনে হয় সেটা হচ্ছে যে এত প্রিয়জনকে আমি আই ওয়াজ ইন ইকবাল হল, দিদেন ইকবাল হল, আজকে যেটা সার্জেন্ট জহুরুল হক হল নামে পরিচিত। আমি সেখানে ছিলাম প্রায় 6-7 বছর। ভিপি ছিলেন? আমি ভিপি ছিলাম। আমি যার স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ফার্স্ট 3 মাসের মাথায় বোধহয় এখানে আই ওয়াজ ইলেক্টেড। তো ওর আগের থেকে অনেক দিন পর্যন্ত আমি ইকবাল হল, মানে 6 দফা আন্দোলনের পর থেকেই আমি ওই ইকবাল হলে যাচ্ছি। তো সেই হিসাবে আমি যখন ইকবাল হলে আসি সেই সময় থেকে শুরু করে যারা আমার সাথে ছোট ভাইরা ছিল বা সিনিয়ররা যারা ছিলেন, স্বাধীনতা যুদ্ধ যখন গানটা আসে তখন ওগুলো কিছুটা ফ্ল্যাশ কাটের মতো চলে আসে, যাদেরকে আমরা হারিয়েছি, যারা দেখে যেতে পারেনি। ওরাও যুদ্ধ করার জন্য এসেছিল, ওরাও যুদ্ধ করবে বলে ভেবেছিল, কিন্তু 25শে মার্চের কালো রাত্রে তাদের প্রায় আমার নিজের আপন খুব ক্লোজ কাছাকাছি 2-4 জনকে আমরা হারিয়েছি। ওইটা মনে পড়ে। স্যার, আসলে এরকম ত্যাগ তিতিক্ষার পরই তো আসলে আমাদের এই আজকের এই অর্জন, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, আমাদের এই স্বাধীনতা, এটি আজীবন আসলে আমাদেরকে ঋণী করে রাখবে আপনাদের মতো মানুষের এই ত্যাগ। স্যার, তুমি সাক্ষী দেখেছো যে 54 বছরের বেশি সময়ের আগের একটি ঘটনা, কিন্তু এখনো বলতে গিয়ে স্যার কিভাবে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। আসলে কিছু স্মৃতি সব সময় তাজাই থাকে। একদমই তাই। স্যার, আমরা আজকে অনেক কিছুই জানবার ইচ্ছে আছে আমাদের, আমরা জানি না আসলে এত অল্প সময় কতটুকু জানতে পারবো, কিন্তু খুব ইচ্ছে হচ্ছে একটু আপনার ছোটবেলায় ফিরে যেতে। স্যার, আপনার সেই শৈশব, আমরা যতটুকু জানি যে আপনার জন্ম তো ঢাকায় হয়েছিল, কিন্তু ঢাকার মিডফোর্ড হসপিটালে। জি, কিন্তু আপনার পৈতৃক নিবাস তো বরিশালের বাবুগঞ্জে। এই সময় বসে যদি একটু স্মৃতিচারণ করতে বলে যে শৈশবের সেই সময়ের কি কি মনে পড়ছে আজকে এই মুহূর্তে? স্যার, কোথায় থাকতেন? আমি স্মৃতিচারণ আমার জন্য খুব মুশকিল হয়ে যায়, এই জন্য যে আমার বাবা ছিলেন পুলিশ অফিসার, সেই কারণের জন্যই আমি ওই এক জায়গা থেকে আরেক জায়গায় 2 বছর পর পর 3 বছর পর পর আমার ফাদার ট্রান্সফার হয়ে যেত, কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে চলে যেতে হতো। সে কারণের জন্য ছোটবেলার যে বন্ধুর সাথে বেড়ে ওঠা বা তাদের সাথে নিয়ে অনেক কিছু করা, চিন্তা ভাবনা করা, এটা তো কখনোই ছিল না। এটা লাস্টলি এসে ক্লাস 8-এ যখন আমি উঠি তখন আমি টাঙ্গাইলের মির্জাপুর এসএ হাই স্কুল, যেটা ওই মির্জাপুর, ওইখানে এই স্কুলে ভর্তি যখন, ওইখানে 3 বছর ছিলাম। মানে ওইখানে ম্যাট্রিক পরীক্ষা দিই ওই স্কুলে। তো যতটুকু স্মৃতি ওইটুকুর মধ্যে, ওই জায়গাটুকুর মধ্যেটা কিছুটা মনে পড়ে। এর আগের যেগুলো আছে মানুষ তো বলে অনেক কিছু, কিন্তু আসলে স্মৃতি তো সবকিছু ধরে রাখতে পারে না। মানুষের বয়স যেটা হয় ততখানি স্মৃতি কি মনে রাখতে পারে? আমি তো সেই ক্লাস 1, 2, 3, 4, 5, 6 আমার ক্লাস ফ্রেন্ডের কথাই তো মনে নেই, কিন্তু 2-1 জনের কথা মনে আছে। এটা হচ্ছে সবচেয়ে স্মৃতির সবচেয়ে মজার ব্যাপার, যে কিছু কিছু কথা আছে যেগুলো কোনো কারণ ব্যতিরেকেই মনে এসে যায়, মনে থেকে যায়, ইচ্ছা করলেও সেটাকে ফেরানো যায় না। যেমন আমি ক্লাস 7-এ যখন পড়তাম, আমি হালুয়াঘাটে পড়তাম, তখন ক্লাসের মধ্যে ফুটবল খেলতাম ছোটবেলা। তো ফুটবল টিম হচ্ছে, স্কুল ফুটবল টিম হচ্ছে, তখন টিমের নাম যখন টিচাররা বলতেছিলেন, তো ওর মধ্যে কারো নাম আমার মনে নেই, কিন্তু 2টো নাম আমার এখনো মনে আছে, এবং উইদাউট এনি রিজন, কোনো কারণ নেই এই 2জন নাম মনে রাখা। একজন হচ্ছে মেন্থা মারেং, আর একজন হচ্ছে সুব্রত ডিউ।
আমি সুব্রত তবু নাম শোনা যায় অনেক কিছু, মেন্থা মারিং এটা শোনা যায় না, কারণ এটা ও গাঢ় ছিল আর কি। তো মনে এই দুজনে মনে আছে, আর কিছুই মনে নেই। একটু ব্যতিক্রমী বলেই হয়তো আপনার মনে আছে নামগুলো একটু ব্যতিক্রমী বলেই হয়তো আপনার মনে আছে। হয় মানে এটাও জানি না মানুষের মনে যে কোনটা থাকে সেটাই। আর কোনটা থাকে না। যে মনে রাখতে চাই সেটা থাকে না, আর যেটা মনে রাখতে চাই না সেটা সারা জীবন থাকে, এবং এমন ভাবে থাকে যে সেটা অনেক সময় মনে করি যে আমি মনে করব না, কিন্তু সেটা আবার মনেও আসে, আবার সেটা কাঁদিয়েও বেড়ায়। স্যার, এই যে আপনি বিভিন্ন জায়গায় বেড়ে উঠেছেন বাবার চাকরির সুবাদে, এটি আপনার মানসিক গঠনে আসলে কতটা প্রভাব ফেলেছে? ছোটবেলার কোনো দর্শন থাকে না কারো, যারা বলে তারা অনেক জ্ঞানী বা অনেক গুণী ব্যক্তি। আমি বিশ্বাস করি ছোটবেলা আমার তো একটাই দর্শন ছিল, আমি এমন একটা কিছু হব যে সবাই আমাকে ওই মেন্থা মারিং এর মতো টিমের মধ্যে রাখবে। আই বি দ্য ইম্পর্টেন্ট পার্সন, যাকে আইডেন্টিফাই করতে পারবে সবাই, ব্যাস এইটাই। এবং এই কারণের জন্যই একবার একটা চিন্তা আসতো। একসময় মনে করতাম আমি ইঞ্জিনিয়ার হব, একসময় মনে করতাম ডাক্তার হব, একসময় মনে করতাম পাইলট হব, একসময় মনে করতাম পুলিশ অফিসার হব। যখন যেটাকে নিয়ে হইচই করতো লোকে, আমার মনে হতো ওইটাই আমি হব। সো আসলে 5 ভাই বোন আপনারা, একটু জানতে চাই যে ভাই বোনদের মধ্যে খুনসুটি তো সবসময় হয়, আপনারা 5 ভাই, সম্ভবত আপনাদের বোন এক বোন। আচ্ছা, কেমন ছিল সেই সময়ের সম্পর্ক এই সময় অবধি? ভাই বোনদের মধ্যে যা হয় মারামারি, আবার ভালোবাসা, আবার বুকের মধ্যে জড়িয়ে দেওয়া। আপনার অবস্থান স্যার? আমি সবচেয়ে বড়। আচ্ছা, তাহলে তো দায়িত্ব অনেক ছিল। না, কোনো দায়িত্ব নেই, এই যে আরো বলে অযথা কথা, কিসের দায়িত্ব? ছোটবেলার সমস্ত দায়িত্ব বাবার আর মা, তাদের ঘাড়ের মধ্যে চড়ে লাফালাফি করো। স্যার, আদরটা তো বেশি পেয়েছেন বাবা মার কাছ থেকে, না প্রথম সন্তান একটু না, বরঞ্চ 2-1 মার বেশি খেয়েছি। তুই বড়, তুই এটা বুঝলি না, তুই ওকে দে ঠাস ঠাস, তো মারটা তো বেশি আমাকেই খেতে হয়েছে। স্যার, সবচেয়ে দুষ্টু ছিল কে আপনার ভাই বোনদের মধ্যে? এটা বলা মুশকিল, চ্যাম্পিয়ন সবগুলো। বিচ্ছু বাহিনী? হ্যাঁ, অনেকটা বিচ্ছু বাহিনী বলেন। একমাত্র আমার বোনটা ছিল, শি ওয়াজ ডিফারেন্ট। মানে আমার সাথে ওর অন্যদের ভাই বোনদের যত সম্পর্কটা, সেটা হচ্ছে একরকম। যেমন আমার অনেক ভাই আছে এখনো এই জীবনের এই প্রান্তে, তাদের অনেকে বয়স 60 বছর 70 বছর, ওরা এখনো আমার সামনে চেয়ারে বসে না। কিন্তু আমার বোনটা ছিল আমার সবচেয়ে আপন বন্ধু। মানে আমি মানে সবাই যখন, আমি সিগারেট কখনো খেতাম না, আমার তখন মাত্র মোচ একটু একটু করে হচ্ছে, তো আমার বোনটা বলতো যে ভাইয়া তুমি এখন সিগারেট খাও না একটা? কেন? বলতে সিগারেট না গেলে তোমাকে তো মনে হচ্ছে না, ছেলেই মনে হচ্ছে না। বলে কি? আচ্ছা, ওইটাই একটা সিগারেট ধরলাম, ধরে তারপরে কাশতে লাগলাম কতক্ষণ, তারপরে ওই পানি টানি দিয়ে ঠিক, মানে ও আমাকে দেখাশোনাটা বেশি করতো। আচ্ছা, মানে আমার সবচেয়ে ভালোবাসা, ভালো তো সব ভাই বোনকেই ভালোবাসে প্রত্যেককেই, তো আমার বন্ডেজটা আমার বেশি ছিল আমার এই বোনটার সাথে। এখন কোথায়? আনফরচুনেটলি আই লস্ট হার। সে আমাদেরকে ছেড়ে চলে গেছে, অনেকটা না বলেই। আচ্ছা আচ্ছা, আমরা ভীষণ দুঃখিত। স্যার, ভাই বোনদের সাথে ছোটবেলার ঈদ কেমন ছিল আপনার? ঈদ হয়তো তখন, এখন ঈদের কেমন ছিল এটা বলা এখনকার সময়ের সাথে এখন যে সময় এসে বলবো, সেগুলো তো অনেকের কাছে এটা মানে ঠিক অনেক ইলাবোরেট করে বলতে হবে, কারণ ওই জিনিসগুলোই সমস্ত হারিয়ে গেছে। কিরকম স্যার? যেমন এখন তো যা দেখি, যার যেটা চয়েস হয় সে সেটা যায়, ইদার ফেসবুকে দেখে অর্ডার করে নিয়ে আসে, অথবা বাসায় দিয়ে যায়, অথবা যে যেখানে যায়, দোকানে যায়, চলে যায়, কিনে যায়, নিজের পছন্দ মতো কিনে নেয়। বাবা মা এসে দেখালো, বাবা এটা কিনেছি, আম্মা এটা কিনেছি। আমার না, আমার মাত্র আই হ্যাভ গট অনলি ওয়ান সান। ও সবসময় আমি যেটা ও যেটা শখ করে, আমি আই গিভ ফ্রিডম কমপ্লিটলি। কিন্তু সাধারণভাবে যেটা তখনকার হতো, যে যদি সেটা বলতে হয়, সেটা হতো কি, আমরা 4-5 ভাই বোন সবগুলো লাস্ট, এটা তো ছোট তখনও পিছিয়ে ওঠা, তো তখন যেত সাথে আমরা আবার বাবার ল্যাজ ধরে
পিছনে পিছনে হেঁটে 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 আমরা বাজারে যেতাম, মানে মার্কেটে যেতাম। মার্কেটে দেখলে পরে ওরা থান কাপড় থেকে বের করে সমস্ত কাপড়গুলো আব্বার সামনে দূরে ধরতো। আব্বা পছন্দ করতো, দেখতো, আমাদের দুই এক সময় এত ইচ্ছা করলে জিজ্ঞেস করতো, অথবা তা নাহলে গায়ের সাথে ওই কাপড়টা লাগিয়ে দেখতো আমাকে কেমন দেখায় বা আমার ভাইকে কেমন দেখায়। না, তোর এই রংটা মানাবে না। ওই ব্যাস সমস্ত সে ঠিকঠাক করে তারপরে কিনে তারপরে মাপ দিতে যায়। 5 জন একসাথে দৌড়ি করে মাপ দিতে যেতাম। একটা আলাদা ধরনের একটা আনন্দ, 5 জনেই আনন্দ, দৌড়ে করে মাপ করে দিয়ে ড্রেসটা পরো, যেদিন বানালো ড্রেসটা বানানোর পরে আবার কেউ ওই ড্রেসটা কেউ ওদিন কাউকে দেখতে, মানে নিয়ে আসার আগে পরে ওটা আবার কাউকে দেখতে দেওয়া হতো না। আমারটা ওটা তাটা প্রত্যেকের ড্রেস বালিশের নিচে রেখে আমরা ঘুমাতাম, যাতে কেউ দেখে না ফেলতে পারে। মানে আমারটা হচ্ছে, মানে হয়তো আমারটা একটু ডিজাইন করা হয়েছে বা আমি একটু বলে আসছি একটু ডিজাইন করো। পরের দিন সকালবেলা উঠে প্রথমে দৌড়াদৌড়ি করে গোসল করেই ওই কাপড় পরে তারপরে নিজেকে দেখা, বাপ মায়ের সামনে গিয়ে দেখা যে আমার কেমন লাগে দেখো, এবং দেন হচ্ছে যে মসজিদে যাওয়া, দৌড়াদৌড়ি করে মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে এই সবগুলো একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে শুরু হয় কোলাগুলি করা। না, আনফর্চুনেটলি এখন যদি বলি কোলাগুলি করা, এখন তো আমি জিজ্ঞেস করবো যে তোমরাই তো বলতে পারবে কিনা, আই ডোন্ট নো, কারণ তোমরা তো কমপ্লিটলি ভুলে গেছো। কোলাকুলি হয়, তবে আগের থেকে মনে হয় কম। মনে আমি তো দেখি না, কম মনে হয় কি। এখন তো দেখি নামাজ পড়ে দোয়াটা করার পর দৌড় দেওয়া শুরু করে প্রত্যেকে বাড়িতে। টাইমের এত ভ্যালু তাদের জীবনে হয়ে গেছে যে জীবনের ভ্যালুটা তাদের কাছে এখন হারিয়ে গেছে। মুশকিলটা হচ্ছে এখানে। তো আমরা সেই কোলাকুলি করার পরে বাসায় এসে যেটা করতাম, বাসায় এসে প্রথমে হচ্ছে বাবাকে এবং মাকে সালাম করা। কারণটা হচ্ছে বাবা মাকে সালাম করলেই কিছু পয়সা পাওয়া যাবে, ঈদই পাওয়া যাবে, হ্যাঁ, সালামি পাওয়া যাবে। এই সালামিটা যখন যদি 4 আনা বা 8 আনা দিত, তাহলে আমরা সবচেয়ে মানে ওইটা নিয়েই মহা খুশি। এবং সেখানে বাইরে গিয়ে তখন তার মধ্যেই হয়তো এটার পরে শুরু হতো লোকজনে আইসক্রিম বলে চিৎকার করছে। 2 ধরনের আইসক্রিম বিক্রি হতো, একটা ছিল লাল আইসক্রিম 2 পয়সা, আর একটা ছিল দুধ আইসক্রিম, সেটা দাম হচ্ছিল 1 আনা। তো এই ছিল। আর হচ্ছে এই একটা মেশিনের মধ্যে ঘুরিয়ে এই বানাতো, কি বলে, মিষ্টি কি যেন এটাকে বলে, হাওয়াই মিঠাই। এইটা কিনতে এই 4 ভাই বোন দৌড়ে চলে যেতাম। এখন গিয়ে আমার সব খাচ্ছে। এইখানে আমার একটা ভাই খুব দুষ্ট ছিল, ও নিজের পয়সাটা পকেটেই রেখে দিত। ও কামাল পারভেজ না, এইটার নাম বললে তো সেদিনে বলছে, ভাই তুমি আমাকে এখনো বল, আমি কি এখন এরকম করি? আমি বলি না, তুই করতি আর কি, এটা তো আগের কথা, ছোটবেলা তুই এটা করতি রুবেল। আচ্ছা। তো ও ওইরকম করে ওইটা খেয়ে সারাদিন, তারপর এসে এই বাসায় খাওয়া, ওই বাসায় বেড়াতে যাওয়া। এখন কি হয়? এখন কি কেউ সালাম করে না, সালামি আছে নাই। পাশের বাড়িতে বেড়াতে যাওয়া, পড়োশির বাড়িতে বেড়াতে যাওয়া, সময় কোথায়? টোটাল রেডিও, টেলিভিশন, ফিল্ম, সব ওইটা অন করে বসে রইল, বসে বরঞ্চ তখন যদি কেউ যায় বা কেউ আসে, তাহলে আমি ইদানিংকালে দেখি যে অনেকে বিরক্ত হয়, লোকটা সময় পেল না আর কি। আমি এখন অমুক প্রোগ্রাম দেখছি, আর এই প্রোগ্রামের মধ্যে এখন আসেন ভাবি, বসেন, একটু চা খান, আর মনে মনে কিন্তু বকাঝকাই করছে, তার প্রোগ্রামটা দেখা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। পাশাপাশি আপ্যায়নের জন্য যে একটা উদারমনা একটা ব্যাপার ছিল আপনাদের ভিতরে, এখন বোধহয় সেটাও কমে গেছে। কেউ বাসায় এলে আমরা আপ্যায়ন করতে বোধহয় একটু বিরক্ত হয়ে। তো বিরক্ত তো হবে, যারা আসে তারা তো উদ্দেশ্য নিয়ে আসে, কেউ তো হৃদয়ের টানে আসে না। আমরা সমস্ত হিসেবই করি, আমরা উই হ্যাভ বিকাম ব্লাডি রোবট। আমরা এখন যা কিছুই করি সবকিছু ব্রেন দিয়ে করি, মানে হিসাব করি, 2 আর 2 = 4। আমাদের সময় আমরা হিসাব করতাম না, আমরা চলতাম অন্তর দিয়ে, মানে হার্ট।
আমরা যা কিছুই করেছি হার্ট দিয়ে, আর এখন যা কিছু হয় সমস্ত হিসেব করে, বাসায় আসবে কি আসবে না, কার বাসায় যাবে, এটাও হিসেব করা হয়। আমি এখন দেখি, আচ্ছা সিনিয়র অভিজ্ঞতা আছে, আচ্ছা পারস ভাই তো ছবির অনেক ছবির হিরো, আচ্ছা পারস ভাইয়ের বাসায় যাওয়া যাক, মানে আমি এক্সাম্পল হিসেবে বলছি আর কি। জি। ঠিক তেমনি বড় বড় ডিরেক্টর, বড় বড় প্রডিউসার, এখানে রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদদের কাছে, ব্যবসায়ী যারা এই চাকরি বাকরি করে, তাদের সিনিয়র কার কাছে গেলে পরে ইয়ে পাওয়া যাবে, মানে সিনিয়রটা মানে চাকরিটা ডেভেলপমেন্ট করতে পারবো আমি বেশি, সেখানে আবার কিছু নিয়ে দেখা করি, তাকে সালাম টালাম, যাই কিছু করার সেগুলো করবো। এটা কোনোটাই তো মন থেকে করা না, ভালোবেসে করা না, এগুলো সবগুলো হিসেব করে করা, অঙ্ক করে করা। কি দামি কথা বলছেন আপনি স্যার, তাই না সাকি? একদমই একদমই, আমি তো চুপ হয়ে আসলে শুনছি। আর সেই সময়টা মানে স্যারদের সময়টা তো আসলে সোনালী সময় ছিল, এবং চাওয়া পাওয়া এত সীমিত ছিল না স্যার। সোনালি সময় ছিল না, মানে- সময় কিন্তু তাই রয়ে গেছে, সময় চেঞ্জ হয় না, মানে আমরা তো স্যার, আমরা পরিবর্তন, টাইম আমরা- চেঞ্জ হয় না। রিমেম্বার ওয়ান জি থিং, জি স্যার, টাইম চেঞ্জ হয় না, চেঞ্জ হয় মানুষ। মানুষ, জি স্যার, আমরা চেঞ্জ হয়ে যাই। এবং তখন মানুষ এত লোভী ছিল না, অল্প জিনিসে তুষ্ট থাকতো, সেটাই স্যার, এত অল্প মনের দিন- আনন্দ ছিল। ওদের চোখের সামনে বড় বড় ইম্পর্টেন্ট জিনিস দেখা সত্ত্বেও, যেমন এই যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বড় লোক, জি 54 বছর বয়সে মারা গেলেন উনি, পৃথিবীর 7 জন বড় লোকের একজন। তো তিনি বলছিলেন যে মৃত্যুর সময় যখন সে জানে যে আমার আর আয়ু আছে আর হয়তো অল্প কিছুক্ষণ, তখন তিনি বলছিলেন যে আমাকে যদি আর 1 ঘন্টা সময় দেওয়া হতো, আমি আমার সেই বন্ধুদের মতো ফিরে যেতে চাইতাম, যে আমার সেই কোনো বান্ধবীকে নিয়ে অথবা কোনো বন্ধুদেরকে নিয়ে আড্ডা মেরে 1 কাপ কফি খাওয়ার জন্য। আমি তখন টাকার পিছনে এত ঘুরেছি যে আমি সেই কফি খাওয়ার টাইমটা দেইনি। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমাকে কেউ কফি খাওয়ার টাইমটা কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, সৃষ্টিকর্তা আমাকে সেই টাইমটা দিচ্ছেন না। উই ফরগেট দ্যাট। তা না হলে আজকে আমাদের চুরি এই পর্যায়ে যাবে কেন? 100 কোটি টাকা 200 কোটি টাকা চুরি হবে কি করে? আমার তো মাথায় ঢুকে না, আমার মাথায় ঢুকে না, আমি জানি না অন্যের মাথায় ঢুকে। কারণ আমি 100 কোটি টাকা যদি আমাকে দেওয়া হয়, আর আমাকে যদি 80 বছরের জীবন দেওয়া হয়, আমি তো 100 কোটি টাকা খরচ করতে পারবো না ঢাকা সেটাই, থেকে। সেটাই। এরা এই কি করে, কাদের কথা চিন্তা করে করে, তারপরে শুনি 1000 কোটি টাকা। এখন তো আমরা তো 1 কোটি টাকা চিন্তা করতে পারবো না, আমরা তো সবচেয়ে বড় ছিল লাখপতি। ওরে বাবা, লাখপতি! আর এখন তো লাখপতি কোনো ব্যাপারই না। তো আমাদের আশাটা এত বেশি হয়ে গেছে, জি। লোভ এত বেশি হয়ে গেছে, যে ওই লোভের মধ্যে আমরা আমাদের জীবনের সমস্ত আনন্দ বেদনা সবকিছুকে আমরা বিসর্জন দিয়ে জ্বালিয়ে দিয়ে ফেলেছি, জ্বালিয়ে দিয়ে মানুষ থেকে আমরা অমানুষে ট্রান্সফার করেছি। জি। স্যার, আপনার ছাত্র রাজনীতি নিয়ে একটু শুনি। 1961 সালে বোধহয় আপনি কলেজে যখন পড়তেন, তখনই বোধহয় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। আর 1962-তে আমি ময়মনসিংহ নন্দমোহন কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। 1965-এ গ্রেটার ময়মনসিংহ, মানে ময়মনসিংহ, বৃহত্তর নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল মিলে যেটা ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ, ওইটার জেনারেল সেক্রেটারি ছিলাম। আচ্ছা। এবং আমার সাথে যারা তখন কাজ করেছে, গড ইজ হেল্পফুল টু দেম, তারা অনেকেই 2-1 তো রাষ্ট্রপ্রধানও 2 বার হয়েছে। ও আমার আন্ডারে আমার সাথে কাজ করেছে। নামটা শুনতে চাই আপনার মুখে। ওর কাছে জিজ্ঞেস করলে বোধহয় ভালো হয়, আমি বললাম লাভটা কি, কারণ ও নিজে তো ইসের মধ্যে বোধহয় চীন বাংলা মৈত্রী সমিতিতে বক্তৃতায়, বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি বক্তৃতা দিতে উঠে তারপরে তো বলছেন আর কি, যে আমাদের মধ্যে, ওর ভাষায় বলি, ও তো একটু রসালো ভাবে কথা বলতো, যে আমার বউ ছাড়া আর তো কেউ বলে না আমার চেহারা সুন্দর, মানে ওর চেহারা। তো আমাদের মধ্যে চেহারা যার সুন্দর ছিল দেখা নেই, সে চলে গেল ফিল্ম নীতিতে, আর আমার চেহারা তো নাই বলেই আমি রয়ে গেলাম রাজনীতিতে। আমার নেতা ওইখানে বসা, আব্দুল হামিদ। তো দ্যাট ইজ দ্যাট। আমি তো মানে লজ্জায়, আমি জানি ওই রকমই করে, জি ও আগে ওই রকমই করতো। ভাই আপনি যা মিটিং টিটিং করবেন, তখন তো যাওয়া আসার রাস্তা তো সচ্ছল ছিল না, এত সুন্দর ছিল না। জি।
কিশোরগঞ্জ থেকে মিটিং কল করলে তো আমাকে সমস্ত জেলার মানে ওই ডিস্ট্রিক্টগুলো থেকে যারা রিপ্রেজেন্ট করে তাদেরকে ডাকতে হতো। তো বলতো যে আপনি ডিসিশন নিয়ে আমাদেরকে শুধু জানিয়ে দিন, আমরা ইয়েস করে দেবো। কারণ আসতে খুব কষ্ট হয়, 6 ঘন্টা লাগে ট্রেনে আসতে, কিশোরগঞ্জ থেকে ট্রেনে আসতে তখন ময়মনসিংহ। মানে ট্রেনই বোধহয় 2টা না 3টা চলতো, এরকম জি। ছিল। তো ও আছে, এছাড়া আরো 3-4 জন মন্ত্রীও আছে যারা মন্ত্রী ছিল, আমার ক্যাবিনেটের মেম্বার আছে তারা। আমি ওই আল্লাহ তাআলা আমাকে যে জায়গাটাকে আমি খুব বেশি কোনোদিনই ইন্টারেস্টেড ছিলাম না, এক ছবি দেখা ছাড়া। আচ্ছা। আমার ছবি দেখা ছাড়া ছবির ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আচ্ছা। এবং ছবিতে নাটকও আমি জীবনে কোনোদিন দেখিনি। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। 2-1টা নাটকে আমাকে নিয়ে যাওয়া হতো, নেতা বলে নিয়ে যাওয়া হতো যাতে কোনো গন্ডগোল না হয়, এইরকম একটা মানসিকতা হয়তো তাদের ছিল। তো 2 মিনিট বা 3 মিনিট দেখে তারপরে চলে আসতাম, ধ্যাৎ, আর লোকজন মুখের মধ্যে রং লাগিয়ে সং ছেড়ে কি অভিনয় করছে, ভালো লাগতো না। স্যার ছবি দেখতেন কার সে সময়? ছবি দেখতাম আমি, ওটা একটা অভ্যাস ছিল। এইটা 4টা ছবি দেখতাম ময়মনসিংহ, 2টা হল ছিল, একটা অলোকা আর একটা ছায়াবাণী। ছায়াবাণী তো এখনো আছে বোধহয়, আমি জানি না ঠিক। আচ্ছা। এরা ইংরেজি মর্নিং শো চালাতো শুক্রবার আর রবিবার, 2টা ইংরেজি ছবি। এই 2টা ইংরেজি ছবি দেখতাম, আর এই সপ্তাহের জন্য 2টা ছবি 2 হলে চলতো, ওই 2টো ছবি দেখতাম। আর ইত্তেফাকের রূপবাণী বলে একটা পেজ বের করতো বৃহস্পতিবারে, জি। ওই পেজে আমি ওই ছবির উপরে কিছু পড়াশোনা লেখাপড়া করতাম, এই যখন মনে হতো তখন কিছু লিখতাম। এই হচ্ছে আমার ফিল্মের জ্ঞান। আচ্ছা And then I joined in film আচ্ছা and joined as a hero পরবর্তী পর্যায়ে। যখন অভিনয় করলাম অনেকে শুরুতে তো অনেকে দূরে, আমি সবার সামনে তো বলতে অনেকে তখন কিছুটা ভয়ও পেত, মুক্তিযোদ্ধা সে বা এই ক্যাটাগরি যারা ছিলেন এখানে শ্রদ্ধেয় তারা, সেই তারা বলতেন যে কি অভিনয় করছে, এই মুখে মাছি পড়ছে সেটাও হাত দিয়ে মেরে তারপরে অভিনয় চালিয়ে যাচ্ছে, এটা 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 ফিল্ম না এটা। তা আমাকে 2 জন এসে বলতো যে ভাই আপনি, আমি যে কথা বলছি, কথা বলতে বলতে এরকম করলাম, কেটে দিচ্ছে, কাট 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 সাউন্ড। তো আমি বললাম যে কি হলো, তুমি কাটলে কেন? তো বলছি স্যার এই কাশি দিলেন না, শব্দটা কাশিটা চলে আসছে। তো কি আমি বললাম মানুষ কাশে না নাকি? কাশলে তুমি কাটবে কেন? আর কাটবো আমি, তুমি না। অ্যান্ড সো আর তারপরে আর জীবনে কেউ কোনোদিন এখন ওই সময় তারা বলতো যে আমাকে যে এটা কি দর, এটা তো কোনো অভিনয় হলো। ছবি রিলিজ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার প্রথম ছবি অ্যাজ হিরো, সুপার ডুপার হিট হয়েছিল হিট মাসুদ হয়েছিল। রানা। জি। এবং প্রশংসিত হলো সবচেয়ে বেশি অভিনয়, জি। যে হি অ্যাক্টেড ইন এ ডিফারেন্ট ওয়ে এন্ড ইট ইজ নর্মাল। অ্যান্ড দেন উই মানে আস্তে আস্তে আলাপ আলোচনা করে যারা এটাকে নিয়ে লেখা করেন তারা সমালোচনা বলা শুরু করলেন যে দিস ইজ নর্মাল অ্যাক্টিং, দিস ইজ ন্যাচারাল অ্যাক্টিং উইথ বডি মুভমেন্ট অ্যাক্টিং, মানে কি কি সব শব্দায়ন ব্যবহার করা বিশেষায়ন, শুরু করলো। জি। আমি কি বলবো সেগুলো কিছুই জানি না, আই অ্যাক্টেড ইন দ্যাট ওয়ে, এবং সারা জীবনে আমি ওই করে গেছি, যেভাবে আমার মনে হয়েছে সেভাবে করেছি। এবং I- চিত্র সমালোচকরা আসলে সবসময় সেটাই বলেছেন যে আপনি সবসময় ন্যাচারাল অ্যাক্টিংটাকেই আমি ওই শব্দটাও বুঝি না, ন্যাচারাল কি, দি ওয়ে আই টক নাও দিস ইজ ন্যাচারাল। এর মধ্যে তো আমি আই ডোন্ট কেয়ার যে এটা ক্যামেরায় যাচ্ছে না ক্যামেরায় আসছে, আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। জি। চেহারা আসলো না গেল, ক্যামেরা চললো কি চললো না, আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। হোয়াট এভার আই এম বদার্ড, আমি আমার কথাগুলো বলছি, সেটা আমি বুঝাতে পারছি কিনা বা বুঝতে পারছি কিনা, আপনারা যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি কিনা। যে সেই আনন্দমোহন কলেজ থেকে আপনার ছাত্র জীবনের রাজনীতি শুরু হয়, এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও আপনি যখন লতে পড়া শুরু করেন তখন অবধি থেকেও চলতে থাকে, এবং তারপরে আপনি আসলে অভিনয় আসেন। একটু জানতে চাই যে স্যার আপনি যখন ল পড়া শুরু করলেন তারপরে আবার আপনি মনোবিজ্ঞানে কনভার্ট হলেন। না, ল থেকে তো আগে সবচেয়ে একটু মনোবিজ্ঞান। মজার ব্যাপার আছে, আচ্ছা। লটা হচ্ছে যে ফাইনাল পরীক্ষা যখন দেবো তখন আমার নামে 4টা কেস, আমি ফাইনাল পরীক্ষা দিতে পারিনি কিন্তু। আচ্ছা। কাজে আমি এটা অফিসিয়ালি এমনি কাগজি কলমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা যাবে যে আমি
কমপ্লিট করা ছিল, আচ্ছা। কিন্তু আমি আই এম নট সার্টিফাইড অ্যাজ এ ল পাস করে সার্টিফিকেট পেয়েছি ইউনিভার্সিটি থেকে, জি। নট দ্যাট। মানে দিতেই পারেননি স্যার আর? আমি দিতেই মানে certificate এত কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি দিল্লি তো জেলে চলে যাবো, তো কতবার জেল খাটবো? জি স্যার। জেলের তো একটা লিমিট আছে, জি, এটা জি। জেলে তো খুব মজার জায়গা না। স্যার জেলে গিয়েছিলেন কয়বার, মানে রাজনৈতিক বার কারণে? দুই তিনেক। আচ্ছা, এটা কোন সময়ের কথা? ওই ময়মনসিং আহ, আইয়ুব খান সাহেবের, মোনায়েম খান সাহেবের যন্ত্রণায় ওকে এক সময় ট্রেনটাকে 40 মিনিট আটকে রাখার জন্য 40 মিনিট আটকে রেখেছিলাম আমরা, সব কলেজের স্টুডেন্টসরা মিলে মারামারি করে জি। পুলিশের সাথে। তো তখন পুলিশরা তো আমাদের উপরে মারামারি করতো, কিন্তু ওই রকম মানে মারতো না যে একেবারে মারা যাই বা এরকম কিছু। জি। আর আমরাও ওই রকমই, আমাদের মারামারির অস্ত্র ছিল হকি স্টিক সবচেয়ে বড়, আর মশারির স্ট্যান্ড, এই হচ্ছে আমাদের মারামারির অস্ত্র। আর সবচেয়ে বড় যে মারামারির এক্সপার্ট আমাদের, তাদের কাছে দেখতো একটা ছুরি, সেই ছুরিটা খুললে পরে কটকট কটকট শব্দ হতো, ও হচ্ছে সবচেয়ে বড় এক্সপার্ট। এই তো আমাদের অস্ত্র। এই নিয়ে ওইটার জন্য ঢিল পাটকেল মারা, ওই কারণের জন্য, যেটা দ্বিতীয়বার যখন জেলে গেলাম তখন একটু কষ্ট হয়েছিল। আগের বারে জেলে তো কোনো কষ্ট হয়নি, দ্বিতীয়বার একটু কষ্ট হয়েছিল, কারণ এই সরকার থেকেই বোধহয় একটু এরকম ছিল যে ওরা আমাদের যতই আপন করে করুক, কারণ ওরা তো জানতো যে আমরা যারাই জেলে যাচ্ছি, আমরা জানতাম যে জেলে যতবার যেতে পারবো ততবারই ভালো, কারণ বেরিয়ে আসলে পরে বড় নেতা, যতবার যাবো জেলে তার চেয়ে তখন তোমার যাচ্ছে বড় নেতা। আর জেলে সম্মান যেটা, ভালোবাসা যেটা, সেটা ওরা যে পুলিশ বা যারা অফিসার যারা ছিলেন, তারা তো জানতেন যে আমরা পাকিস্তানের এগেনস্টে ফাইট করছি ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। কাজেই তারা তো আমাদেরকে স্নেহের নজরে দিত, তো সেটা আমাদের পানিশমেন্ট হতো, হবে কি করে, কোনো পানিশমেন্ট হতো না। দুবার আমাদের আগে আমার নামে ওয়ারেন্ট, যখন আমার প্রিন্সিপালকে টেলিফোন করে বলে দিয়েছে যে ওকে আজকে শর্ত হোস্টেল থেকে চলে যেতে বলেন, প্রিন্সিপাল নিজে চলে আসছে, এই পারভেজ কি করো? আমি স্যার পড়াশোনা করতেছি। বলে তুমি আসো, আমার সাথে আসো। উনি ওনার বাসায় নিয়ে চলে গেছে। স্যার আপনার বাসায় না, তুমি আজকে এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে এখানে, আজকে এখানে থাকবে। আমি তো তখন বুঝেই উঠতে পারিনি যে কারণটা কি। স্যার আমাকে মানে আমাদের প্রিন্সিপাল স্যার, খাওয়া দাওয়া করে ওনার বাসায় ঘুমিয়ে রইলাম। পরে জানতে পারলাম যে রাত্রে রেড করা হয়েছে, 2-3 জনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে তো খুঁজে পাইনি। স্যার আমাকে সরিয়ে নিয়ে গেছে। আপনার জীবনটাই যেন একটা চলচ্চিত্র, মানে না, এক কথায়। আমাদের সেই টাইমের প্রত্যেকটা স্টুডেন্টসের লাইফ এরকম। জি। বাংলাদেশের জন্য যে মানে ফাইট করেনি, কথা বলেনি বা জেল খাটেনি, এটাকে তো আমরা জেল মনে করতাম না। সবাই, এভরিবডি, লেখাপড়া যারা করেছে, 2-1 বইয়ের পোকা ছাড়া, তাছাড়া সবাই এটা করেছে। কিন্তু আপনি মনে হয় একটু মানে খুব বেশি কি বলবো এটাকে, রেবেল ছিলেন, মানে না, একটু তো বেশি না থাকলে ওরা নেতা বানাবে কেন? একটু যদি জানি যে সেই 26 মার্চ 1971, সেই সময়টা আপনি কোথায় ছিলেন? ইকবাল হল। আচ্ছা। এবং ওটাও সৃষ্টিকর্তা আমাকে, মানে আমরা অনেক সময় বড় বড় কথা বলি যে আমি অনেক ভেবে চিন্তে আমি এই কাজটা করেছি। জি। আসলে কিন্তু এগুলো সবই মিথ্যে কথা। মানুষ কিছু করে না। মানুষ যখন জীবিত জীবন নিয়ে পৃথিবীতে আসে, তখন তার সমস্ত কিছু লেখা থাকে। এবং সেই কারণের জন্যই আমার কাছে যারা রাজনীতি করেছে তারা অনেকেই অনেক বড় কিছু হয়ে গেছে। আমি রাজনীতিতে কোনো জায়গায় কিছু হয়নি, আমার কিন্তু দুঃখ নেই। কিন্তু আমি এমন জায়গায়, আমি যে সৃষ্টিকর্তাকে বলবো যে আমি এই জায়গায় এত কিছু করলাম, তুমি আমাকে তো কিছু দিলে না, তখন সৃষ্টিকর্তা যদি আমাকে বলে যে তোকে আমি এমন জায়গায় দিলাম যে জায়গায় তুই দেখতে পারতি না, সে জায়গায় তোকে আমি আকাশ ভেঙে দিয়েছি, চলচ্চিত্র, তো তখন আমি কি উত্তর দেবো? আমি তো তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি, তাই না? কাজেই ওইটা বললাম যে 6টা পর্যন্ত 32 নম্বরই ছিলাম। আচ্ছা। তো ওই দিন আমার, যেহেতু ইকবাল হলের ছাত্র আমি, তখন ইকবাল হলের নেতৃস্থানীয় এবং কেন্দ্রীয় কমান্ড যেটা ছিল আমাদের,
যেটা নিয়ে আমরা এখন আর কথা বলি না। তো ওইখানে 20 জন ছিল স্টুডেন্টস লীগের সেন্ট্রাল কমান্ড। জি তো ওরা, আমাদের ডিউটি ছিল সোজা ভাষায় যে ওই বিকেলবেলা আর কোনো জায়গাতে ছিল না, এখন তো 1000টা মার্কেট আছে, তখন তো এত মার্কেট ছিল না। তো আমরা ইয়াং ছেলেমেয়েরা কি করব, বিকালবেলা প্যান্ট শার্ট পরে একটু বাইরে বেরোতে হবে না, খেলাধুলা করব, তো একটু সুন্দর সুন্দর মেয়েদের দেখতে হবে না। এক্স্যাক্টলি হোয়াট আই ফেল্ট অ্যাট দ্যাট মোমেন্ট। ওই বিকেলবেলা একটু কাপড় চোপড় পরে প্যান্ট শার্ট পরে নিউ মার্কেট, দেয়ার ইজ অনলি ওয়ান প্লেস নিউ মার্কেট। এখন তো নিউ মার্কেট কেউ যায় না, ওটা পচা। 1000টা নিউ মার্কেট বড় বড় জায়গায় হয়ে গেছে। তো ওদিন সন্ধ্যার সময় এমনি বিকেলবেলা যেতাম ওইখানে, গিয়ে বঙ্গবন্ধুকে দেখতে পেতাম বা পেতাম না, অন্যদের সাথে কথা বুঝে গল্প গুজব করে চলে আসতাম, চা ঠা খেয়ে ভাবি, মানে আমরা আমাদের ওইটাই চলে আসি, মানে বঙ্গমাতা যাকে বলা হয় এখন, আমাদের কাছে ভাবি ছিলেন, মুজিব ভাই বলতাম। তো ওই ওনাকে যন্ত্রণা করে কিছুক্ষণ চা টা খেয়ে চলে আসতাম আমরা। ওদিন এর আগে থেকে 5-6 দিন আগে থেকেই অবশ্য একটু টোটাল ব্যাপারটাই একটু সিরিয়াস টার্ন নেয়। 3 তারিখ থেকেই এটা ওয়াজ ভেরি সিরিয়াস। কিন্তু আমি ওই 25শে মার্চে একটু গিয়ে আমরা যেন মনে হলো যে গুমট ভাব যেটাকে বলা হয়, যেটা বোঝানো যায় না কিন্তু ফিল করা যায়, ওই রকম একটা গুমট ভাব মনে হলো। সবাই কথা বললো কিন্তু তারপরেও যেন মনে হলো যেন নট ফিল করতে পারছিলেন কিছু কি জানো, আমার কাছে মনে হয়, আমি ঠিক এখন বোঝাতে পারবো না। আমি হলে চলে আসলাম। তো হলে চলে আসলে পরে ইকবাল হলে থাকতাম আমি, আমার নাম হলের আমার নাম্বার এবং ইকবাল হলে আমার রুম নাম্বার, এটা একেবারে ওদের হেডকোয়ার্টার পর্যন্ত ছিল। তো আমার এক ভাবি ছিলেন, উনি প্রায়ই বলতেন আর কি, যখন আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যখন প্রায় সবাই গ্রামের বাড়িতে চলে গেছে, আমরা কিছু জন ছাড়া ইকবাল হলের, উনি প্রায় বলতেন যে এমনি দুইবার ভাবি সম্পর্ক আমাদের আগে যা ছিল এখন তো সেটাও নেই। তো উনি বলতেন যে সারাদিন তো নেতাগিরি করো ঠিক আছে, রাত্রিবেলা বাসায় ঘুমোতে পারো না, তাতে অসুবিধাটা কি হয়? মানে ওনাদের ভয় হচ্ছে যদি কোনো কিছু হয় তো রাতের বেলায়, মানে যে ডিস্ট্রাকশন ফিকশন যাই হয় নর্মালি রাতেই হয়। তো ওই দিন বিকেল সন্ধ্যার যখন আমি রুমে আসলাম, রুমে এসে হঠাৎ করে মনে হলো যে ধুত, ভাবি এত কথা বলতে প্রত্যেকদিন, যাই আছে আজকে ভাবির বাসায় গিয়ে যাই। 25 মার্চ রাতের কথা বলছেন স্যার? তো 25শে মার্চের রাতে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি, উপরে উঠে আসছে একটা ছেলে, তার নাম হচ্ছে এটিএম জাফর আলম। ফেব্রুয়ারি মাসে সে চলে গেছে ইকবাল হল ছেড়ে। ইকবাল হলের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত, অত্যন্ত গুণী ছেলে, ডিপার্টমেন্টের হেড ছিল, ডিপার্টমেন্টের ভালো ছাত্র ছিল এবং আমার অত্যন্ত প্রিয় পাত্র ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্ট। তাই আমি বললাম যে জাফর তুমি চলে যাচ্ছ, বলছে না পারে, দেখেন আমি তো স্লোগানও মারতে পারি না। ও খুব শান্তশিষ্ট ছিল কিন্তু খুব মেধাবী ছিল বলে ওকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল। এখন তো যদিও সেটা হয় না, ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সেটা পরে জাফর আলম উপরে আসছে। তা আমি আগে থেকে বলে যে পারে ভাই, আমি বললাম জাফর তুমি কোথেকে আসলে? প্রায় 1.5 মাস পরে। আর ওর বাড়ি হচ্ছে উকিয়া, মানে সেই কক্সবাজারের ভিতরে, ওর ওই এলাকায় পাকিস্তান আর্মি কোনোদিন যায়নি। সেই জাফর আলম এসে বলতেছে দেশ যখন যুদ্ধের জন্য পাগল হয়ে গেছে, পারেশ ভাই আমিও এসেছি, আমি এবার যুদ্ধ করব, যুদ্ধের জন্য যাব। আমি হাসলাম কিছুক্ষণ, বললাম যে এবার দেশ স্বাধীন করার কেউ আটকাতে পারবে না, তুমিও যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছো তখন ইট ইজ গোয়িং টু বি ফ্রি। তো বলছে আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম যে জাফর আমি একটু আজকে বাসায় যাই। বলছে না পাশ ভাই, আমি আজকে আসলাম, আপনি আজকে চলে যাবেন, এটা তো হয় না, আপনি থাকেন। তাই আমি বললাম যে বেরিয়ে আসছে রুম থেকে, জাফর কালকে কথা আসবো, সকালবেলায় চলে আসবো, তারপর তোমার সাথে গল্প গুজব করবো। I left the hall. I stayed in that
ভাবির হাবিব বাসা। ভাবি জি। হাউস। এটিএম জাফর আলম রুমে চলে আসলো, ও রুমে চলে গেল, অ্যান্ড অটোমেটিক্যালি জি। 25শে মার্চ রাতে যা হলো, দুটো হলকে বেশি টার্গেট করা ছিল, একটা ছিল ইকবাল হল আর একটা ছিল জগন্নাথ হল। ইকবাল হলের মধ্যেও গোটা 4 রুম ছিল আলাদা টার্গেট করা, যেমন আমার রুমটা ছিল তেমনি একটা, যেখানে প্রায় 1 থেকে 1,500 গুলি, মানে যখন আমাকে পাওয়া যায়নি তখন 1,500-এর মতো মানে ভেঙে চুরমার করা হয়েছে। তারপরে যে রাগের মাথায় যে কতটা ব্রাশ ফায়ার করেছে তার কোনো বোঝাতে ইয়াত্তা নেই, যেটা আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখেছি। অ্যান্ড অন দ্যাট নাইট জাফর ওয়াজ কিল্ড। আল্লাহ আপনাকে হাতে ধরে বাঁচিয়েছেন সে সময়। জাফরের কথাটা শেষ করতে হবে। জি। ওকে মেরে পা ধরে টেনে নিচে নামিয়েছে সিঁড়ি দিয়ে। তো প্রত্যেক স্টেপে যখন নামিয়েছে, পা ধরা উঁচা, তো মাথাটা তো ছিল ফ্লোরে, তো একটা সিঁড়ি দিয়ে আর একটা সিঁড়িতে নেমেছে মাথাটা, আর একটা সিঁড়ি দিয়ে আর একটা সিঁড়িতে নেমেছে মাথাটা। সো হয়তো 6th বা 7th ফ্লোর থেকে 7th স্টেজ থেকেই ওর মাথা ফেটে গিয়েছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্ট্রিম অফ ব্লাড। এই ব্লাডের স্ট্রিমটা নিচের তালা পর্যন্ত এসে নেমেছিল। আমি যখন স্বাধীনতার পরে যখন আমি ফিরে আসি হলে, তখন এই আমাদের যে ইয়ে ছিল, এক্সকিউজ মি, 1 মিনিট, জি অবশ্যই। স্যার আমরা বুঝতে পারছি। দারোয়ান ছিল, ও বললো যে স্যার আপনারা তো সবাই আসলেন, দেশটাও স্বাধীন হলো, কিন্তু স্যার আপনারা সবাই রইলেন না, আপনারা আর আসলেন না। আমাকে ভীষণ রকম কষ্ট লাগলো, বলে স্যার আপনাকে একটা জিনিস দেখাই। আমাকে নিয়ে গেল, অ্যান্ড হি শোড মি দ্যাট রেড স্ট্রাইপ, রক্তের দাগ। 8 মাস পরও কিন্তু সেই রক্তের দাগটা মুছে যায়নি। মাথার ঘিলুগুলো রাবারের মতো ছিল ও রক্তের মাঝে। ওটা ওকে ও সরিয়ে তো নেয়নি, ওই রক্তের দাগ নিয়ে পিছন নিচ পর্যন্ত এসেছিল জাফর। আমার ওরা 11 ছবি তৈরি করার এটা হচ্ছে মেইন কাহিনী। বুঝতে পারছি স্যার। স্যার যুদ্ধে যাবেন এই সিদ্ধান্তটা কবে নিয়েছিলেন? এরপরে যখন আমি হল আবার পরের দিনে আমি হলে চলে আসি, হলে আসি নতুন করে স্বাধীনতা যে এটা ভেঙে ফেলেছিল সেটাকে তৈরি করি, নামটাকে চেঞ্জ করে নতুন নামকরণ করি, আবার লেখাপড়ার সাথে জড়িত করি। তখন ওই ডেইলি বিকালবেলা আমাদের যারা ছিল আমরা বসতাম আর কি ইকবাল হলের মাঠে। মাঠটাও এখন নাই, সামনে দিয়ে বিল্ডিং এর মতো বানিয়ে ফেলেছে হাঁটার জন্য, যাতে বৃষ্টি না পড়ে। সাকি টিস্যুটা তো বৃষ্টি না পড়লে আমরা তো দৌড়ে দৌড়ে যেতাম মজা করে। ওখানে এখন সিমেন্টেড ওয়াল করে ফেলেছে, বৃষ্টি পড়ে না। যেমন আমি মাটিতে পা দিই না আজকে 4 বছর, এটা তো দুঃখ লাগে। ডক্টরের মতো এখন বলা হচ্ছে যে তুমি সারাদিন অন্তত পক্ষে 1 ঘন্টা মাটির মধ্যে হাঁটো, মাটিতে পা দিয়ে হাঁটো, বাট উই ডোন্ট। যাই হোক, ওই বিকেলবেলা এসে আমরা বন্ধু বান্ধবরা সবাই বসতো, বলতো এক একজন এক একটা ঘটনা বলতো, এইটা 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 এরকম করেছি আমরা, এইটা হয়েছে, আমরা 2 দিন খাইনি, আমরা 2 দিন ওরকম করেছি, মুখকে না খেতে পেয়ে মারা আমাদেরকে হেল্প করেছে। যে কারণের জন্য আমরা অনেক সময় বলি যে যখন আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে আলাদা বলা হয়, আমি বলি যে না, এটাও আমাদের জন্য ঠিক বলা না। না এই জন্য যে আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখনো আমার মৃত্যুর দিন পর্যন্ত বিশ্বাস করব যে কিছু জন যারা পাকিস্তানের সমর্থক ছিল তারা ছাড়া বাংলাদেশের 7.5 কোটি লোকই ছিল মুক্তিযোদ্ধা, এভরি হিউম্যান বিং। এবং যারাদেরকে বলা হয়, অনেক পরবর্তী পর্যায়ে অনেককে বলা হতো গালাগালি, শান্তি বাহিনী করেছে, এরা অমুক করেছে তমুক করেছে, আই ডোন্ট বিলিভ দ্যাট।
আমি জানি আমার গ্রামেও শান্তি বাহিনী করেছিল, কিন্তু তারা কেন করেছিল? আমাদের মা বোনদেরকে বাঁচিয়ে রাখার জন্য করেছিল। ওই ওদের দেখলে বলি আসসালামু আলাইকুম, হাম পাকিস্তানি হ্যায়, পাকিস্তান জিন্দাবাদ হ্যায়, আর তো কিছু বলতে পারতো না। ওরা মনে করতো আচ্ছা তাহলে এখানে লোক আছে, ওরা এইটা মুক্তি নেই হ্যায়। মানে সো দে ওয়ার ফাইটিং, তারা ফাইট করছে বরঞ্চ আনআর্মড, আমাদেরকে সেভ করেছে। আমরা আমাদের অনেকজনকে নিয়ে আমরা তাদের বাড়িতে থেকেছি, আমাদেরকে খাইয়েছে, পরিয়েছে, আমাদের তো কোনো বেতন দেয়নি, আমাদের তো কোনো আর্মস অ্যামিউনিশনস দেয়নি, আমাদের থাকার জায়গা তো দেয়নি কেউ। কারা দিয়েছে? দিস পিপল অফ দিস ল্যান্ড। সো আমরা নিজেদের অহংকার করে বলতেও পারি না যে আমরা মুক্তিযোদ্ধা, না। এভরিবডি, কিছুজন চিহ্নিত যারা স্বাধীনতা সব বিপক্ষে যুদ্ধ করেছে, তারা ছাড়া বাংলাদেশের প্রতিটি লোক হচ্ছে মুক্তিযোদ্ধা, অথবা যারা পরবর্তী পর্যায়ের প্রজন্মকে বলবো তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধাদের রক্তই বহন করছে। তাদের বাবা মা, হয় মা টর্চার্ড হয়েছে, বোন টর্চার্ড হয়েছে, সেও মুক্তিযোদ্ধা। কাজেই তাদেরকে আমরা এই কথা বললে তো আমার কাছে আমার মনে হয় না যে আমি ঠিক বলি যে তুমি আপনার একজন মুক্তিযোদ্ধা। না, আমরা সম্মুখ সমরের যোদ্ধা, এটা বলা যেতে পারে, সমরের যোদ্ধা এটা হয়তো হতে পারে, মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা সবাই ওই টাইমের। মুক্তিযুদ্ধের অনেক গল্প আসলে আমরা আজকে শুনছি, এবং এখন আসলে আমরা অনেক কিছু জানি না। রোমান, আপনি শান্তি কমিটির কথা বলছিলেন স্যার, যে ওনারাও আপনাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আমরা কিন্তু একটা জেনারেশন জানি যে ওনারাও আসলে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন, কিন্তু সবাই করেনি। আসলে এটা ছিল তাদের শো অফ, আমাদের দেশের মুক্তিকামী মানুষদেরকে রক্ষা করবার জন্যই আসলে তারা সেটি সেদিন করেছিলেন। সাথে আমি ডিফার করি, কারণ আমি তাদের হেল্প পেয়েছি। আমার লোকজনকে নিয়ে আমাকে শান্তি বাহিনীর চেয়ারম্যানের বাড়িতে আমি 2 দিন ছিলাম। কাজে আমি কি করে বলবো যে সে লোকটা মুক্তিযোদ্ধা না? আমাকে তো ধরিয়ে দিলে আমাদের 104 জন একসাথে শেষ হয়ে যেতে পারতাম, নিশ্চিন্তে ঘুমাতাম। এবং সেই ভদ্র যে আমি একটা মা ডাকতাম ওই 2 দিনের জন্য, সে আর তার মেয়ে ঘরের রুমে ঘুমাতো, ভিতরের রুমে। আমাকে আর মুস্তফা মহসিন মন্টু দুজনকে ডেকে নিয়ে গেল যে তোমরা ভিতরের রুমে ঘুমাও। আমাদের বয়স কত তখন? আর মেয়েটা 16-17 ইয়ার্সের ওল্ড। সে কতখানি বিশ্বাস আমাদের করেছেন যে আমাদের দুজনকে, মানে উপরের মানে ওখানে একটা হিসাব ছিল যে এটা নেতা বোধ হয় ওদের কমান্ডার ক্যাটাগরি কিছু। উনি বলছেন তোমরা ভিতরে ঘুমাও, তো ওরা এই জায়গায় অন্য জায়গায় ঘুমাক। নিজের ঘরের মধ্যে নিজে আর মেয়েকে নিয়ে এক সাইডে ঘুমিয়েছে, আর এক সাইডে আমরা কাঁথাকা দিয়ে শুয়ে আছি। আমি কি আমার মার চেয়ে তাকে ছোট মনে করবো? আর আমার বোন, ওই বোনকে আমি ছোট মনে করবো আমার আপন বোনের চেয়ে? না। তখন সে তো সেই শান্তি বাহিনীর লোক। আমি কি তাকে বলবো যে সে মুক্তিযোদ্ধা? না, না। আমি বলি, আমি ডিফার করি সবার সাথে। আমি বলি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যারা যুদ্ধ করেছে তারা যোদ্ধা, এবং তারা সম্মুখ সমরে যে করেছে তারা যোদ্ধা। আমি যেটা বলেছি যেটা আমরা সম্মুখ সমরের বলা যেতে পারে, সেখানেও আবার আমার কিছুটা রিজার্ভেশন আছে। আসলে সম্মুখ সমর আমরা খুব কম করেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে হিট অ্যান্ড রান, সোজা ভাষায়। আচ্ছা, দুর্বল সময় আঘাত করেছি, তারপরে পালিয়ে গেছি ওখান থেকে নিজেদের রক্ষা করার জন্য। আমাদের এত ক্ষমতা ছিল না যে যাদের আমরা পূর্ণ একটা ওদের একটা 100 জনের একটা লোক ব্যাটালিয়ন চলে আসলো, আমরা সেটাকে ফেস করতে পারলাম না। সেই ক্ষমতা তো আমাদের ছিল না। ক্ষমতা আস্তে আস্তে আমাদের হয়েছে, আস্তে আস্তে আমরা অক্টোবর নভেম্বরের দিকে আমরা ইন্ট্রুশন সম্মুখ সমরে গিয়েছি। তার আগে যেগুলো সম্মুখ সমর যেগুলো হয়েছে, যেখানে আমাদের আর্মি, বিডিআর ভাইয়েরা বা পুলিশ ভাইয়েরা একসাথে একত্রিত হতে পেরেছিল, সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় সম্মুখ সমর হয়েছে বিচ্ছিন্নভাবে। কিন্তু সঠিক সম্মুখ সমর যেটা হয়েছে সেটা হচ্ছে এই অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ট্রুশনস, যে কোনো জায়গা থেকে আমরা আর হিট অ্যান্ড রানে নাই, আমরা সামনাসামনি সম্মুখ সমরে গেছি। তো সেই সম্মুখ সমর যেগুলো গেছি, যারা বড় 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 বাংলাদেশের ইতিহাস যারা জানবে তারা জানবে। আমরা তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট একটা দল, বড় বড় দল যারা করেছে, যারা বড় বড় যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল, তারা
আমার চেয়ে অনেক বেশি বলতে পারবে। আমরা তো খুব তেমন কিছু বলবো না, আমরা যেটা করেছি এই পর্যন্ত আমরা জীবনকে বাজিয়ে রেখে করেছি, এইটুকু আমরা শুধু বলতে পারি। স্যার 15 ডিসেম্বর কোথায় ছিলেন আপনি? 15 ডিসেম্বর আমরা ছিলাম এই কেরানীগঞ্জ থেকে, জায়গাটা তো নাম মনে নেই, এখান থেকে বোধহয় 7-10 কিলোমিটার ভিতরে হবে। আচ্ছা, আমরা সারা রাত্র রেডি অবস্থায় ছিলাম মোটামুটি, আমাদের কিছু রেস্ট নিচ্ছিল, কিছু পাহারায় ছিল, এই ক্যাটাগরির অবস্থা ছিলাম আমরা তখন। তো হঠাৎ করে একটা চিৎকার, মানে কিছুটা গন্ডগোলের মতো চিৎকারের মতো মনে হলো। তো আমরা লাফ দিয়ে যার আমার মন্টু বা আমি সবাই মিলে দৌড়ে আর্মসগুলো নিয়ে বেরিয়ে চলে আসলাম। এসে দেখলাম যে আমাদেরই ছেলেরা চিৎকার করছে, ভাই ওইটা কি দেখেন, উপরের দিকে দেখেন। উপরের দিকে তাকিয়ে দেখলাম যে ওই এখন যেটা মর্টারের মতো বলা হয় আর কি, পরবর্তী পর্যায়ে জানলাম ওইটার নাম, ওটার নাম হচ্ছে ট্রেসার রাউন্ড। আচ্ছা, না ওইটা যায় যখন গুলিটা সেই জায়গাতে লাইট সহ যায় আর কি। আচ্ছা, ওই প্লেন যখন অ্যাটাক করে তখন ওই ট্রেসার রাউন্ড দিয়ে ফায়ার করা হয়, ওই প্লেনটাকে মার্ক করে যাতে ওই রাউন্ডটা ফলো করে ওই ট্রেসার রাউন্ড ওইটাকে সেই করতে পারে। তো রাত্রে যখন অ্যাটাকটা হলো তখন ওই ট্রেসার রাউন্ড ফায়ারিং শুরু হলো, অ্যান্ড দেন দিস ফাইট ওয়াজ স্টার্টেড। তো তারপরে তো আমরা তো তখন উই বিকেম অলমোস্ট কেয়ারলেস। কারোর মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা তখন সেই মুহূর্তে বোধ হয়, আমার মনে হয় আর কি, সত্যি কথা বলতে তখন কেউ কারো ছিল না। সবাই মনে করলো যে যুদ্ধ তো জয়লাভ করে ফেলেছি। সো উই স্টার্টেড সাম সর্ট অফ সেলিব্রেশন, পিকুলিয়ার সেলিব্রেশন, জানিও না তখন পর্যন্ত। তারপর দেখি মাথার উপর থেকে একটা প্লেন যাচ্ছে আর তার পিছনে পিছনে 2-3টা প্লেন ধাওয়া করছে, মানে দেন অলসো পাকিস্তান চেজিং দি ইন্ডিয়ান প্লেনস, সেটা পালাচ্ছে বা সরে যাওয়ার চেষ্টা করছে, এরা পিছন থেকে যাচ্ছে, মানে ওই পর্যন্ত তখনও চলছে। কিন্তু আমাদের তখন ওগুলোর কেয়ার নেই, কে কাকে ধাওয়াচ্ছে কিছু না, উই নিউ দ্যাট উই ওন দ্য ওয়ার। 16 ডিসেম্বর 16 ডিসেম্বর তো তারপরে তার ঘুম নিদ্রা কোনো কিছুই নেই, খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। যখন শুনলেন সত্যি সত্যি স্বাধীন হয়ে গেছে, সেই মুহূর্তের অনুভূতি কেমন ছিল? ওই যে ওই কিছু কিছু আমাদের ছেলেপেলেরা শুধু শুধু সবকিছু ফুটানো শুরু করলো, ঠাস 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 করে। আমরা যতই না করি যে রাখ রাখ রাখ, আমরা অতটা না করি না, এই বলার দরকার না করি আর কি, শুনে না লাফালাফি করলো, হইচই দৌড়াদৌড়ি যে মানে এটা বাউন্ডলেস, মানে এই আনন্দটাকে বলে বোঝানো মুশকিল হয়ে যাবে। এবং একটু নিয়মের মধ্যে আসলো যখন আমরা বুড়িগঙ্গার পাড়ে এসে ফিরে আসার সময়, একদিন 17 ডিসেম্বর বোধ আমরা যতদূর সম্ভব, আই এম নট এক্স্যাক্টলি, ফিরে আসার সময় বুড়িগঙ্গাতে যখন আমরা নৌকাতে উঠতে নিয়েছিলাম সবগুলো, তখন এই মন্টু বেশ কয়েকজনকে নৌকো থেকে নামিয়ে দিল। মন্টু ওয়াজ আওয়ার কমান্ডার, নামিয়ে দিল। এবং আমি তখন কিনা নামাচ্ছিস কেন, আই ওয়াজ ইজ ডেপুটি, যে বললো যে না কালকে সংবাদ দেখিসনি, এই ইত্তেফাক একটা হেডলাইন হয়েছিল, লাইনটা আমার এখনো মনে আছে, স্বাধীনতা সোনালী সূর্যটাকে ছিনিয়ে আনতে ওরা হারিয়ে গেল অন্ধকারে। 60টা ছেলে, 60 জন, 60 নৌকো পাড়া এই পারে আসতে গিয়ে মাঝখানে নৌকো ডুবি হয়ে এই 60টা মুক্তিযুদ্ধ এখানে মারা গেছে। 15-20 জন হয়তো ছাত্রী আহত হয়েছে, একটার মধ্যে তো সমস্ত গাদাগাদি করেছিল, মানে কে আসবে কার আগে, ওই একই ভুল আমরাও করতে যাচ্ছিলাম। তো ওই মন্টুর সেটা খেয়াল হচ্ছে, ওরও সবাইকে অনেক নামিয়ে দিয়ে যতটুকু আমরা সহ্য করতে পারি ততটুকু পর্যন্ত আমাদেরকে নিয়ে, আমার যারা রেখে আসলাম আমরা বললাম যে আমরা ওখান থেকে মুভ করবো না, ওইখানেই থাকবো, তোমরা আসলে পরে আমরা একসাথে ভিতরের দিকে যাব। তারপরে আমরা আবার নৌকোর দিকে আসলো, এদেরকে মুভ করে ওপারে নিয়ে গেল, তারপর আবার সবাই একসাথে করলাম, তারপরে আবার সেই উশৃঙ্খলতা পেয়ে বসলো। স্যার, এই যে আপনি বলছিলেন যে সেই সময় মোটামুটি সবাই যুদ্ধ করেছে যে যার জায়গা থেকে, তবে যেই স্বপ্ন আপনারা দেখেছিলেন পরবর্তীতে এই 54 বছরের বেশি সময় কতটুকু পূর্ণ হয়েছে, মানে কতটুকু আপনি আনন্দ পেয়েছেন কিংবা কতটুকু আক্ষেপ রয়েছে?
না, আমি তো ওই যে, আমি তো বোধহয় বলেছি সেখানে যে স্বপ্ন আমরা এক স্বপ্ন তো আমরা যখন দেখি তখন তো খুব ছোট দেখি না। একটা দেশ, একটা জাতি গড়া, এটা একটা 1 বছর বা 100 বছর বা এই 20-50 বছরের ব্যাপার না। একটা জাতিকে গড়তে হলে তার গড়তে 200-400 বছর লাগে। তা আমরা তো স্বপ্ন যখন দেখেছি তখন তো যে আমরা একটা জাতি, হ্যাঁ আমাদের ঐতিহ্য আছে, আমাদের অতীত আছে। আমরা এমন আমেরিকানদের মতো একেবারে ফালতু জাতি না যাদের কোনো অতীত নেই। রেড ইন্ডিয়ানদের অতীত আছে কিন্তু আমেরিকানদের কোনো অতীত নেই। তো আমরা তো তা না, বাঙালিদের 1000 বছরের অতীত আছে। উই হ্যাভ দ্য হেরিটেজ, আমাদের কালচারাল হেরিটেজ আছে, আমাদের সব কিছুর হেরিটেজ আছে, আমাদের ভাষার হেরিটেজ আছে। তো ঠিক ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে ভাবতে গিয়ে তো সেই জিনিসকে চট করে বললাম আর তা তো হয়ে যায় না। হচ্ছে নতুন নৌকার মাঝি যদি হয় তাহলে নৌকাটা তো প্রথমে একটু এদিক ওদিক করবেই এবং এদিক ওদিক হবেই। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসলো, আমরা যারা স্বাধীনতা যোদ্ধা ছিলাম তাদের সাথেও একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়ে যেতে শুরু করলো অল্প কিছুদিনের মধ্যেই। যারা আমাদের একেবারে হৃদয়ের সবকিছু স্পন্দন ছিল, তারাও হৃদয়ের স্পন্দন থেকে একটু একটু করে দূরে সরে যাওয়া শুরু করলো। তার পরবর্তী পর্যায়ে কিছুটা ডেভিয়েটও করলো এবং তারপরে দেখা গেল যে সেই স্বাধীনতার কথা বলে স্বাধীনতাকে ইমপ্লিমেন্ট আমরা যে চিন্তা চেতনায় ছিলাম সেইটাকে ইমপ্লিমেন্ট না করতে গিয়ে নিজস্ব চিন্তা চেতনাকে বা নিজস্ব ভাবধারাকে বা নিজস্ব ক্ষমতায়নকে সব কিছু করে অন্যর দিকে একটু একটু করে যাওয়া শুরু করলো। তখন তো আমরাও একটু একটু করে দূরে সরে গেলাম এবং সে কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে ওই টাইমেই আমাকে ফিল্মে নিয়ে চলে আসলেন এবং এখানে আমি এমনভাবে জড়িয়ে গেলাম যে ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন টেলিফোনিক যোগাযোগ ছাড়া আর কোনো যোগাযোগ আমার আর রইল না। স্যার, ওরা 11 জনের কাজ শুরু হয়েছিল কবে? ওরা 11 জনের কাজ শুরু হয়েছিল ঠিক এক্স্যাক্টলি তো মনে নেই, 72তেই তো, মানে এসে শেষের দিকেই আমরা চিন্তা করেছিলাম যে 73তেই শুরু করেছিলাম। আচ্ছা, শুরুতেই এটা খুব সময়, টেক লটস অফ টাইম, খুব সময় নেয়নি। তখন সিনেমাটি দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন আপনাকে। হ্যাঁ, উনি কি আমি জানি না কিভাবে, আমি তো আসলে এগুলি বুঝিও না। কে যেন সামবডি ওনাকে হয়তো দেখিয়েছিলেন। তা আমি মানে এরপর যে কোনো সময় একদিন গিয়েছিলাম আর কি ওই বঙ্গবন্ধু ওইখানে। তো উনি বললেন যে ভালোই তো বানাইছস, থাক না ওইখানে। অ্যান্ড তারপরে উনি হেঁটে চলে গেলেন। কীভাবে কেন বললেন কিছু নট যে আমার চোখের দিকে তাকিয়ে আমাকে অর্ডার করে বলে গেছেন, নট দ্যাট, কথার মতো বলে গেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি তো মাস্টার ডিগ্রি করার পরে এখন আমি কি করব, একটা কিছু তো করতে হবে, সো হোয়াই নট। আর এটা যেবার আল্লাহ তাআলা আমাকে প্রথম ছবিতে অনেক নাম, অনেক ভালোবাসা, অনেক টাকা পয়সাও দিয়েছে সাথে, আচ্ছা, তাহলে আর রইল কি। বাজেট কিরকম ছিল স্যার সিনেমা? এইটা শুনলে তো একটু আশ্চর্যই হবে। টোটাল ছবিটার টোটাল বাজেট ছিল 6.5 লাখ। ওই সময়ের জন্য তো অনেক অনেক বেশি। না, 6.5 লাখ টাকা একটা ফিল্ম 36টা প্রিন্ট নিয়ে, ও আচ্ছা। এটা এখন তো একটা আর্টিস্টই পেমেন্ট হচ্ছে 6.5 লাখ। আর আয় করেছিলেন কত? অফুরন্ত, আল্লাহর দান হিসাব করা যায় না। 50 লাখের বেশি হবে কি? আমি এটা বলতে পারবো না। আপনারা তো বেশ কয়েকজন ছিলেন প্রযোজক। না, আপনি একাই? আমি একা। আচ্ছা, বাহ। সেখানেও বীর মুক্তিযোদ্ধা খুসরু ভাই ছিলেন হ্যাঁ, নায়ক। ও আর ওই সবগুলো মুক্তিযোদ্ধা। স্যার, তখন মনে হয় না আপনি এই ছবিতে অভিনয় করবেন? না, আমি তো অভিনয় পছন্দ করি না। আচ্ছা আমি হাসবো কেন? আচ্ছা, আমাকে আমার মেকআপ ম্যান একদিকে মেকআপ দিতে গেছে, স্যার একটু লাগিয়ে দিয়ে, আমাকে একটা চর মেরে একদম মাথা করে দেবো। কাকে মেকআপ দিতে আসছিস তুই? পরের ছবিতেও তো আমি মাসুদ রানা যখন করলাম, আই ডিডন্ট ওয়ান্ট টু অ্যাক্ট ইন দ্যাট মুভি অলসো। স্যার, এটার একটা ঘটনা আছে, আমি শুনেছি যে পত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং একটা জুরি বোর্ড হয়েছিল। হ্যাঁ, 5 গল্পটা 5 জনের জুরি বোর্ড হয়েছিল। অ্যাক্টর খুঁজে পাওয়া যাচ্ছে সেখানে না, আপনিও স্যার। ছিলেন? আমি জুরি প্রেসিডেন্ট হিসেবে অটোমেটিক্যালি আমি থাকবোই তো সেখানে। অথবা আমি যেমন বলেছি যে আমি প্রডিউসার, আমি ডিরেক্টর, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। হিরো খুঁজে দাও। হিরো খুঁজতে গিয়ে আসলো ওখানে এস এম শফি, একজন নামকরা জি, জি। প্রডিউসার ডিরেক্টর ছিলেন।
সুমিতা দেবী ফার্স্ট লেডি ছিলেন, জি। আমাকে খুব যিনি আপনাকে ই সিলেক্ট করছেন, করেছিলেন মনে হয়। হ্যাঁ উনি আমাকে ডুবিয়েছিলেন আর কি, ওই সময় ভাবতাম। তারপরে আহমদ জামান চৌধুরী, যিনি আমার আর এক বন্ধু, আমার জীবিত থাকাকালীন অবস্থায় ফিল্মে দুজন লোক আমাকে তুই তুমি বলতো, আর তাছাড়া কেউ আমাকে তুই তুমি বলেনি। সিনিয়ররাও এবং সিনিয়র ডিরেক্টররাও সবাই আমাকে আপনি বলতো। কিন্তু খোকা, আহমেদ জামান চৌধুরী মানে খোকা, খোকা ওকে আমি তুমি বলতাম, নাম ধরে ডাকতাম, ও আমাকে তুমি বলতো, নাম ধরে ডাকতো। আর ওয়াসিম আর একটা নায়ক। হিরো, জি। ও আমার ময়মনসিংহ আনন্দমোহন কলেজে একসাথে পড়তাম, ও আমাকে তুই বলতো, আমি আমাকে তুই বলতাম। এই দুজন ছাড়া আমাকে ফিল্মে কেউ আমাকে তুই তুমি ছাড়া কেউ কিছু বলে। তো এরা ছিলেন কমিটিতে, তারপর কিভাবে আপনি এলেন নায়ক হিসেবে? ওই যে 5 জনের জুরি ভোট করলাম, এতগুলো পোস্ট ছবির লিস্ট আসলো, খুঁজতে 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 ওরা খোঁজাখুঁজি করতে 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 40 জন না কতজন আসলো, তারপরে এসে 8 জনে আসলো। লাস্টের দিন আমি বুধবার বোধহয় হবে, আমি গিয়ে যেদিন মিটিং ছিল, মিটিং করতে ওদেরই মিটিংটা আমরা কল করলাম। তাই আমি গিয়ে আমি মনে মনে ডিসিশন নিয়ে গেলাম যে আজকে ডিসিশন নেব, যে যা বলে বলুক, একটা ডিসিশন নিয়ে আজকে আসবো, তা আমি শুটিং স্টার্ট করবো আগামী 1 সপ্তাহের মধ্যে। কারণ এমনি 6 মাস হয়ে গেছে এই গুতোগুতি ঘুরতে ঘুরতে। তো পরে গেলাম, দেখি আমি ইসলাম আলাইকুম বলে ঢুকলাম, দেখি কেউ কোনো ওয়ালাইকুম সালামও বলে না কেউ। মহামুসিব কি, আমার বললাম কি ব্যাপার ভাই, যত কিছু ঢং ঢং দেখাও, আমার কিন্তু এগুলো শুনে কোনো দাব নেই, আমি আজকে সব কোনো কথা শুনবো না। আজকে স্ট্রেট ফিক্সড করে দিতে হবে আমাকে, আমি কাকে নিয়ে একটি নেব, ফিক্সড করে দেবে, আমি নিয়ে চলে যাব, আমার আর কোনো কথাবার্তা বলার শোনার দরকার নেই। সৌমিতা দেবী ওইটা বললেন যে হ্যাঁ দরকার নেই, ফিক্সড তো আমরা করেছি, সেটা হচ্ছেন আপনি, ওয়াও। আপনি করবেন মাসুদানা। আমি সবার 4টা লোক পুরুষ আর একটা হচ্ছে মহিলা, আমি তার দিকে তাকিয়ে বললাম যে আপনি বাংলাদেশের ফার্স্ট ফিল্ম লেডি, আপনার কি মাথার মধ্যে গন্ডগোল হয়েছে নাকি কিছু, যে আপনি আমার মতো একটা জীবনে অভিনয় করেনি, আজীব চেহারা, আমার চেয়ে ভালো ভালো 1000টা চেহারার লোকজন আছে, আপনি আমাকে বলছেন। শফি ভাইয়ের দিকে তাকালাম, উনি আমাদের মানে আমি যার ছবিতে আমি একসময় সার্টিফিকেট নেওয়ার জন্য অতিথি সহকারী পরিচালক হিসেবে তার ছবিতে আমার নাম আছে, এটা এই নাম পৃথিবীতে কোথাও নেই, জি। অতিথি সহকারী পরিচালক। তো ওনাকে দেখলাম, উনাকে আমি ই করতাম আর কি, ব্যক্তিগতভাবে অনার করতাম। তো উনি বললেন যে হ্যাঁ পারভেজ সাহেব, আমরা তো ঠিক করেছি যে আপনি মাসুদ রানা করবেন। আমি মানে ওনার কাছে এটা শোনার পরে আমার কাছে মনে হলো আমি বজ্রা হতো আর কি। আমি অনেক আশা নিয়ে আমি খোকার দিকে তাকালাম, খোকা ইয়ে ও কোনো কথা শুনলো না, কাগজের মধ্যে লিখছে, লিখে কাগজটা তুলে আমার কাছে দিল, দিয়ে বলল যে আজকে থেকে তোমার নাম হচ্ছে সোহেল রানা, Yes. তুমি প্রডিউসার ডাইরেক্টর, তুমি মাসুদ ধরে থাকো, তুমি সোহেল রানা, মাসুদ রানা তুমি করছো। ইংরেজিতে যদি বলি তাহলে বলা হয় ইটস এ কু, এক ধরনের কু ছিল, আমার অজান্তে একটা কু হয়ে গেল। কোনো মানসিক Thanks, প্রস্তুতিরও স্যার সময় পাচ্ছিলেন না আপনি মনে হয় সেই সময়টাতে, কোনটা যে নায়ক সত্যি কথা? হিসেবে আত্মপ্রকাশ করবেন। কোনো কিছু না, তার ধরিয়ে দিয়েছে, এখন আমি কি করবো? তার সুমিত্রা দেবী বলে আপনি জানেন, আপনি হাসলে পরে গালে টোল পরে। আমি আমার আমার জীবনে আমি দেখিনি কোনোদিন আমার হাসলে গালে টোল পরে। ওই দিন এসে আমি রাত্রিবেলা দেখলাম। আর কথাটা তো সত্যি স্যার। হ্যাঁ, স্যার, এখন তো বয়স হয়ে গেছে, দেখা যায় না হয়তো, তখন পরিষ্কার বোঝা যেত আর কি। স্যার এখনো দেখা যায় কিছুটা। জি। উনি বলে গালে টোল পরে, এর নিচে ডাবানো, আপনি জানেন এটা কত পপুলার হবেন আপনি। তা আমি বললাম যে এটা দিয়ে কি করবো আমি, আমাকে অ্যাক্টিং করতে হবে না, সেটা করবে কি? লাস্ট মোমেন্টে সুবিধা দেবীর পরে আমি মানে চুপ করে বসে আছি। জি। তো শফি ভাই আমাকে বললেন যে আপনি একটু ভয়ের মতো মনে হচ্ছে, আমি আপনাকে শুটিংটা করে দেব, শুটিং আমি আপনার সাথে থাকবো। তা আমি এক ধরনের একটু রিলিফ পাইলাম, আই শাই অফ রিলিফ। তো প্রথম 4 দিনের শুটিং কিন্তু উনিই করে দিলেন আমাকে, আচ্ছা। মাসুদ রানার গান একটা ও রানা ও সোনা, যেটা ওনার ওয়াইফই আর্টিস্ট,
উনি করে দিলেন, আর একটা সিনও করে দিলেন। পরের দিন 4 দিন পরে আমি রাজটা দেখলাম। রাজটা দেখে আমরা তখন রাজ করতাম আর কি, কিছু জি, জি। শুটিং করার পরে রাজ দেখতাম। রাজটা দেখে নিজের চেহারাটা দেখলাম যে একেবারে খারাপ লাগছে না? খারাপ লাগছে না? খুব একটা বোধহয় ঢিল্লি মারবে না এরকম একটা অবস্থা মনে হলো আর কি। যাই হোক, একটু এসে তারপরে আমি পরের দিন আবার শুটিং আসলাম, বসে আছি, অলিভিয়া বসে আছে, আমিও বসে আছি, সবাই আসবে, শুটিং করবে। 10টা বাজে, 11টা বাজে, 11:30 বাজে, 12টা বাজে, সবাই দেখা নেই। আমরা দুজন মেকআপ নিয়ে বসে আছি। ক্যামেরাম্যান, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট আমার কাছাকাছি ঘোরাঘুরি করছে, শামসুদ্দিন টগর, পরবর্তী জি, জি। ডিরেক্টর, জি। নাম করা ডিরেক্টর ছিল পরে। তো বললো যে পারে ভাই আসেন, আমরা কই। তো আমি বললাম যে আমি কি করে করবো, আমি তো ক্যামেরার কও জানি না। ক্যামেরার তো কিছুই জানি না। আমি বলি যে আপনি কি চান এটা তো বলতে পারবেন। এরপর ক্যামেরাম্যান আসলো, ক্যামেরাম্যান আমি বললাম যে, ক্যামেরাম্যান এসে বললো যে পারে ভাই আসেন, আপনি যা চান আপনি আমাকে বলেন, আমরা সেভাবে করিনি। আমি বললাম যে বলবো কি করে, আপনি যে লেন্স চেঞ্জ করেন এইটাই তো আমি জানি না, কোন লেন্সের কতটুক গেলে পরে কতটুক পাওয়ার, কতটুক তার এরিয়া সে কভার করতে পারবে, কোনো কিছুই তো আমার জানা নেই। আমার যেটা জানা সেটা বইপত্র পড়ে জানা, এতে কি আমি ডিকটেট করতে পারবো? তো বলে যে আচ্ছা আপনি কীভাবে বলতে পারবেন। আমি বললাম যে আমি আগে এই পর্যন্ত একটা লোককে চাই, আচ্ছা এটা ক্লোজ আপ, আচ্ছা এই পর্যন্ত, এইটা পর্যন্ত চাই, আচ্ছা এইটার নাম এই পর্যন্ত চাই, মানে পা mid-long, পর্যন্ত চাই, close up, সব মিড শেখা। ক্লোজ আপ, মাস্টার, সবাইকে চাই, সবাইকে দেখাই। আচ্ছা চল, Master আপনি আস্তে আস্তে 1 দিন বা 1.5 দিনের মধ্যে নামগুলো রপ্ত করে ফেললাম। আচ্ছা। বাহ। আর লেন্স, আমি আই ওয়াজ এ সায়েন্স গ্র্যাজুয়েট, এটা বলিনি বোধহয়, আমি কিন্তু বিএসসি পাস করা, বিএ পাস করে আসিনি। জি। আপনি তো মনোবিজ্ঞানে পড়াশোনা। হ্যাঁ, মনোবিজ্ঞানে, সেই জন্য অনেকে ভুল করে আর কি, যে আমি তো বিএ পাস করে লতে গেছি। না, আমি সায়েন্স পড়ে বিএসসি পড়ে, BSc পড়ে তারপর, আচ্ছা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। আচ্ছা। তো 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 সেই হিসাবে, অঙ্কটা আপনি ভালো বলছেন। হ্যাঁ, সেই হিসাবে খুব কুইকলি বোধহয় অ্যাবজর্ব করতে হয়েছে। আর ওরা 11 জনটা করার জন্য ওই নেয়া দেয়া, এডিটিং, সামনাসামনি করা, ওই সবগুলো ইউজ টু সি, ইউজ টু মার্ক। জি। তো হয়তো মনের অবচেতনে সেটা আমার মধ্যে রয়ে গেছে। তো ফার্স্ট শটটা দিলাম, বললাম যে আমি এই শটটাই আমি চাই। বাচ্চুকে বলার পরে, বাচ্চু, আব্দুল লতিফ বাচ্চু, কিছুদিন আগে আমরা তাকে সদ্য হারিয়েছি। প্রয়াত হি ওয়াজ হয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাম্যান ইন এভার প্রডিউসড ইন বাংলাদেশ। বাচ্চুরি, তখন বাচ্চুকে অ্যাসিস্ট করতো তারই শালা বুলু। আচ্ছা, আনোয়ার হোসেন বলুন। বুলু আজকে যারা আমাদের সাথে কাজ করছেন তাদের হয়তো 2-1 থাকতে পারেন যারা বুলুর সাথে কাজ করতে পছন্দ করতেন, বা বুলুই তাদের কাছে আইডল ছিল। কারণ বুলু ওয়াজ আনপ্যারালড, এক সময় টেলিভিশনে আনপ্যারালড ছিল। ও আবার তখন আমার মাসুদানাতে ও আমার সাথে কাজ করেছে, আমার সাথে কথা বলতো না, ভয়ে হোক বা যাই কিছু হোক, প্রডিউসার, ডিরেক্টর, হিরো, আবার ওদের ধারণা মুক্তিযোদ্ধা কোন সময় না কি করে বসে, এরকম একটা আজীব ধারণা তখন ছিল। তো পরে যখন বলার পরে বাচ্চু বললো যে কোনার মধ্যে বসে, আমি তো একটু ভয় পেয়ে গেলাম, মনে করলাম যে কিছু বোধহয় ভুল করে ফেলেছি, উল্টা পাল্টা কিছু বলে ফেলেছি। তো বললো যে, বাচ্চু বললো যে বস, আপনি যে শটটা বলেছেন আমি আপনাকে এই শটটা দেবো, কিন্তু আপনাকে আমাকে 40 মিনিট সময় দিতে হবে। আমি একটা রিলিফ পেলাম যে ভুল কিছু বলিনি। তো সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে, বুলুকে ডেকে তারপরে বললো আমাদের ওখানে অনেক জিনিসই এফডিসিতে কেনা ছিল যেগুলো কোনদিন ব্যবহার করতো না। আচ্ছা। ওখানে একটা ডলি ছিল, সেটা আর্মস ডলি। এই আর্মস ডলিটা উপরেও উঠতো, নিচেও নামতো, সাইডেও যেত, বায়েও যেত, স্ট্রেইট সামনে ঠেলেও নেওয়া যেত, মানে চতুর্দিকে কভার করার মতো একটা ডলি, কিন্তু ওটা কেউ ব্যবহার করতো না। ওইটাকে বাচ্চু আনাইলো ওই স্টোর রুম থেকে, এনে সেটাকে মেশিনগুলোকে ঠিক দিয়ে বুলু সব কিছু করলো, সব কিছু করে ঠিকঠাক করার পরে আমি বসে রইলাম। 45 মিনিটের জায়গায় বোধহয় 50 মিনিট লেগে গেল। তারপর এক সময় বাচ্চু বললো, বস রেডি, আসেন। অ্যান্ড অ্যাগেইন আই শো দিস। অ্যান্ড এখানে ছোট একটা গল্প আছে। আমাদের সময়ে
যারা কিছু পারে না তাদেরকে আমরা এটা দেখাতাম। কচু, হ্যাঁ এটাকে বোধহয় কচু বলা হয়। হ্যাঁ, কোচিং শব্দটা বলতো না, আরো খারাপ কিছু শব্দ বলতো, সেটা বলা যাবে না, কিন্তু লেট আস সে কচু জনতি। পরবর্তী পর্যায়ে এইটা বলার পর তো আমরা তো আবার একটু থমকে গেলাম যে এটা কি বলে। তা আমি বললাম যে 100% রেডি, ঠিক আছে তো সব? বলছে হ্যাঁ আসেন। তা আমি গেলাম, শিখে নিলাম যে দিস ইজ থামস আপ মিনস দিস ইজ রাইট। ওই পরে ফার্স্ট শট খান জয়নুল, বাংলাদেশের জি, অন্যতম বিখ্যাত শ্রেষ্ঠ কমেডিয়ান, কৌতুক আর সুলতানা জি, হিরোইন, সেকেন্ড হিরোইন, তার যে সুন্দরী সেকেন্ড হিরোইন বাংলাদেশে এখনো আসেনি আমার দেখা মতে। অবশ্য 5-6 বছরের কথা বলতে পারবো না, কারণ আমি 5-6 বছর করে সুলতানা জামান। হ্যাঁ তিনি কি সুলতানা জামান? না না না, আচ্ছা আচ্ছা সুলতানা যেমন তো হিরোইন, আচ্ছা আচ্ছা এই সুলতানা। আচ্ছা, বুঝতে পারছি। বহুজনই তাকে নাকি বলেছে হিরোইন করার জন্য, কিন্তু কেউ কাকে করেনি, আমি জানতাম না। আমার কাছে সে এত প্রিয় ছিল যে আমার বোনের চোখে আমি দেখতাম, আমার চোখে কখনো ওইটা চিন্তাটাই আসে না। অথবা আমার গল্প আমি সবসময় যেটা কাস্টিংয়ে করেছি, আমার ভালো লাগে কাকে, ভালো অভিনয় করে কাকে, কে অমুক ছবিতে আমার সাথে ভালো অভিনয় করছে, এটা আমি দেখতাম না। বা পাবলিক কাকে পছন্দ করছে আমি দেখতাম না, আমি দেখতাম আমার ক্যারেক্টার কাকে চায়। একদম। আচ্ছা, সে কারণে যদি একটু খেয়াল করে দেখবে যে আমার কোনো ছবিতেই কন্টিনিউয়াস হিরোইন কিন্তু খুব কম আছে, রাইট রাইট। হিরোইন চেঞ্জ। সবাই জি। করেছে, হ্যাঁ। ফ্রম কবরী, অলিভিয়া, ববিতা, অঞ্জনা, শাবানা, রোজিনা, শাবানা, সুচরিতা, রোজিনা, সুচরিতা, অনেকে। মানে ফার্স্ট গ্রেডের সবগুলোই করেছি। তো স্যার, ওই যে ওই গানটার কথা খুব মনে পড়ে, আপনার সেই সিনেমার গান মনেরই রঙে রাঙাবো। হ্যাঁ, ওইটার মধ্যে ছোট গল্প আছে, আমার জীবনের ছোট ছোট গল্প মধ্যে অনেক। স্যার, একটা বায়োগ্রাফি লিখে ফেলেন। না, ওইটা একটা কথা বলবো, এখন বললে পরে মহা ঝামেলা হয়ে যায়। বায়োগ্রাফি যদি আমি বলি, এইটাই বলি প্রথমে, পৃথিবীতে কেউ কোনোদিন বায়োগ্রাফি যেটাকে বলা হয় সেটা সত্য কথা বলেনি। দিস ইজ দ্য ট্রুথ। কেউ যদি এটাকে অস্বীকার করে, কবরে যদি গিয়ে থাকে, আমি তাকে কবর গিয়ে সম্রাটনি করতে রাজি আছি। পৃথিবীতে জীবনে কিছু ঘটনা আছে, জি, যে ঘটনাকে নিয়ে যদি তার বুকে থাকে, সেটাকে নিয়েই সে মৃত্যুবরণ করে, সেটা সে কাউকে বলতে পারে না। নিজের ওয়াইফ, নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের বন্ধু, নিজের বান্ধবী, কাউকেই বলতে পারে না, অথবা কারোকে তো তেমন কিছু থাকেও না। জি। কিন্তু যাদের বায়োগ্রাফি লেখা হয়েছে, তাদের ব্যক্তিগত অনেকের জীবন সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানি, যেটা বায়োগ্রাফিতে নাই। স্যার, আমরা ওই খুব গানের সুন্দরভাবে প্রসঙ্গে- জি। ওইটাকে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে। তা আমি আমার বায়োগ্রাফি লেখা শুরু করেছিলাম প্রায় 40 পৃষ্ঠা না 42 পৃষ্ঠা লিখেছিলাম। আচ্ছা, এখন বায়োগ্রাফি আসলেই তো আমার ফিল্ম লাইন চলে আসে, ফিল্ম লাইনে আসলে পরে তো নায়িকাদের কথা চলে আসে, নায়িকাদের কথা চলে আসলেই 40 বছর 45 বছর কাজ করেছি, জি, তো সেখানে গিয়ে একজনের সাথে তো বসে চা খেয়েছি, সেটা কথা চলে আসে। আমি হয়তো লিখবো চা খেয়েছি, সেটা তো তারা বানিয়ে ফেলবে রং চং দিয়ে অনেক কিছু। সেই রং চঙের কথাটা আমার ফ্যামিলি হয়তো সহ্য করতে পারবে, মেয়েটার ফ্যামিলি তো সে সহ্য করতে পারবে না, বলবে যে তুমি মা, তুমি আড়াল করে বলেছো। ট্রু। সো টু safeguard her safety and my safety also, আমি বায়োগ্রাফি করতে গিয়ে দেখি যে মিথ্যা কথা বলতে হবে ওই জায়গাটা, অথবা পাশ কাটিয়ে যেতে হবে। যদি পাশ কাটিয়ে যাই তাহলে সেটা বায়োগ্রাফি হলো, অটোবায়োগ্রাফি হলো না। সেটা আমাকে নিয়ে অন্যটা লিখুক, আমাকে যারা জানে তারা লিখুক। স্যার, আমি যেটা লিখবো বলছিলেন কেন? ওই গানটার একটা স্টোরি আছে। হ্যাঁ, ওই গানটার স্টোরিটা হচ্ছে যে এই, মনের রঙে রাঙাবো, মাসুদ রানার যখন আমি টিউন করার পরে আজার রহমানের বাসায় আমি বসে বসে টিউন করতেছি, উনি টিউন করার পরে ওনার ওয়াইফ, উনি গান হয়তো গোসল করতে যাচ্ছেন, হয়তো আমি জানি না, হয়তো গোসল করতে গিয়ে মেয়েরা একটু গুনগুন গুনগুন করে গান গাচ্ছে। তা আমি টিউন করা বন্ধ করে আজাদের সাথে কথা বলছি, মাঝখানে কিছুটা সময় গ্যাপ তো থাকে। আমার কাছে হঠাৎ ওই টিউন মানে গানের কোডই একটা ভেসে আসলো। আমি বললাম যে তো গান গাই কি? আজাদ শুনে বললো যে ওই আমার ওয়াইফ হয়তো হতে পারে। আমি বললাম যে এই গান সে গাবে। আচ্ছা, তা আজাদ বলেন কি, ও তো ফিল্মে গান গায়নি কখনো। তা আমি বললাম কোথায় গায়, রেডিও তো গায়।
বলছে হ্যাঁ, আমি বললাম তো মাচ মোর দ্যান আই এক্সপেক্টেড। আমি তো রেডিওতে গায়ে ভাবিনি, আমি ওকে দিয়ে গাওয়াবো ওই গান। অ্যান্ড আজাদ মানে ভয়েই হোক খুশিতেই হোক কিসে হোক, আই যে অন্য ভদ্রমহিলাও অনেকটা বোকার মতো আমার এসে পরে আসলেন দেখে আমি চলে গেলাম যে ভাবি দেখা হবে, কালকে দেখা হবে। ডেট যেদিন হলো সেদিন উনি আসলেন, গান গাইলেন, চলে গেলেন। তিনি কি সেলিনা আজাদ? হ্যাঁ, সেলিনা আজাদ। আচ্ছা, তো উনি প্রথম গানই এমন অবস্থা হলো যে আমাকে আবার ওই গানের জন্য 20 বছর পরে সাবিনার মুখোমুখি হতে হতো যে ভাই এমন একটা গান আপনি বানিয়েছেন, আমি গাইনি, আর লোকজন প্রথমে স্টেজে উঠলে পরে বলে ওই গানটা গান। এখন আমি তাদের বোঝাতেই পারি না যে আমি গানটা গাইনি। জি, তাই আমি বললাম যে ওনার সৌভাগ্য যে তোমার মতো একজন টপ মোস্ট সিঙ্গার মানুষ ভাবে যে তুমি গেয়েছো সেই গান। তারপরে উনি আমার ছবিতে আরো একটা গান গেয়েছে, তুমি হলে তুমি, দূরে লোক আছে, দ্যাট ইজ অলসো সুপার ডুপার হিটস। এদের 4টা কি 5টা গান গেয়েছি। জি স্যার, মাসুদ রানা তো বাম্পার হিট হয়ে গেল, তারপর আপনার একের পর এক ছুটে চলা এবং অনেক সফল নায়িকার সাথে আপনার না, অনেকে যে এখানেও তো একটু প্যাচ আছে। কিরকম? মাসুদ রানা করার পরে আমি তো বাইরের ছবি করব না, আচ্ছা, দ্যাট ওয়াজ ডিসিশন। তো আমারই হলের এক ছেলে, ইকবাল হলের, একসাথে পড়াশোনা করতাম, আমার জুনিয়র। জি, তো সে তখন ছবির পরিচালক হচ্ছে, জি, সাইদুর রহমান সাইদ আচ্ছা, পরিচালক সমিতির সভাপতি ছিল। জি, সে আমাকে এসে বললো যে পায়েস ভাই আপনি তো ছবিতে অভিনয় করা শুরু করেছেন, আমার ছবিটা করেন। আমি বললো যে না সাইদ, আমি বাইরের কোনো ছবিতে তো অভিনয় করবো না। আমি বাইরের ছবি হলাম কি করে, আমি তো আপনার ছোট ভাই, আমি আপনার হলের ছেলে। লাভ কি বলে অনেকক্ষণ পড়ানোর চেষ্টা করলো। আমি কেন যেন তখন থেকে খুবই একটা পড়তাম না, পটাইতে পারতো না সহজে। এই কথাটা পরবর্তী পর্যায়ে অন্য লোকেরা আমাকে অহংকারী বা অন্য কিছু বলেছে, নায়িকারাও বড় কিছু বলেছে। সাইদ আমার মাকে গিয়ে ধরলো, আচ্ছা, মাকে গিয়ে বললো যে খালাম্মা দেখেন, আমি আপনার ছেলের মতো, আমরা আমাদের ছোট ভাইয়ের মতো দেখতো, এখন আমাকে পর করে দিচ্ছে। জি, কেন? বলে যে আমি একটা ছবি করতেছি, আমি বলছি যে ভাই আমার ছবিটা একটু অভিনয় করে দিন, এটা তো বাইরের ছবি হলো না, জি, আমি তো আপনার ছেলে। আমার মা তো 5 মাস ছেলে মা হওয়ার পরও মনের শখ মেটেনি মনে হয়, ওকেও ছেলে বানিয়ে ফেললো। আমি ছবি করা শুরু করে দিলাম। অ্যান্ড যখন ওর ছবি বাইরে অন্যজন প্রডিউসারের ছবি করলাম, জি, তখন তো আর আমার কথা আর রাখতে পারলাম না আমি। একদম। দেন ইট স্টার্টেড লাইক। স্যার, আপনার নায়িকাদের সাথে তো সফল জুটি সবার সাথেই ছিল, তবে ববিতা সোহেল রানা জুটি অনেক কালজয়ী হয়ে আছে এখনো। আমি যদি অনেকগুলো সিনেমার নাম বলি, যেমন গুলেগার ছিল, আসামি হাজির ছিল, নাগ পূর্ণিমা ছিল, শরীফ বদমাশ ছিল, তারপরে চ্যালেঞ্জ ছিল, অনেক ছবি কিন্তু আমরা দেখেছিলাম, 3 কন্যা ছিল। হ্যাঁ, তো আপনাদের সেই জুটির যে একটা ব্যাপার ছিল না, সব জায়গায় পত্র পত্রিকায় লেখা হতো, সব পরিচালকরা আপনাদের নিতে চাইতেন, সেই সময়ের গল্প একটু শুনে। আমি এখন যেটা বুঝি সেটা হচ্ছে যে জুটি বলে কোনো জিনিস নেই পৃথিবীতে, জুটি বলে কিছু হয় না। জুটি প্রথাটা তৈরি করে জনগণের ডিমান্ড, পাবলিক ডিমান্ড। কোনো নায়কের সাথে কোনো নায়িকার কোনো ছবি যদি ক্লিক করে, সেটা কিন্তু জুটি হয়ে যায় না। সেই দুজনকে পাবলিকের চোখে যদি ভালো লাগে, তারা যদি মনে করে নেয় যে হ্যাঁ এই দুইটা থাকলে খুব মজা লাগে, দেন তারা ওই ছবিটাকে ক্লিক করায়, এবং ওই ক্লিক করার নেশায় অন্য প্রডিউসাররা ওই নায়ক নায়িকার দিকেই ঝুঁকে। কাজে এর মধ্যে কোনো নায়ক নায়িকার জুটি করে বলে আমার মনে হয় না। কামিনী কৌশলের সাথেও দিলীপ কুমার ওইরকমই হয়েছে, উত্তম কুমারের সাথে সুচিত্রা সেন ওইরকমই হয়েছে, বাংলাদেশে কবরীর সাথে রাজ্জাক। কই আমার সাথে কবরী যতগুলো ছবিতে অভিনয় করেছে প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট, কিন্তু কেন যেন পাবলিক পিক করে নাই, মানে ওই জুটিটাকে। পাবলিক মনে করছে যে না সুন্দর আছে, ঠিক আছে, কিন্তু জুটি না, জুটি না। তাহলে জুটিকে অনেকের মতো একই প্রশ্ন আসে, দুজনের নামই বেশি আসে। একজন হচ্ছে পপি মানে ববিতা, আর সুচরিতাকে বেশি বেশি কিছু ছবিতে নিতাম। অনেকে বলতো যে
পপির সাথে আপনার তো ভালো সম্পর্ক, সুচরিতাকে আপনি এত বেশি নিচ্ছেন কেন? আমি বললাম এই চরিত্রের জন্য সুচরিতা ইজ ফিট, নাম্বার 1। নাম্বার 2, আর্টিস্ট হিসাবে সুচরিতাকে আমি এখনো অনেকেই দ্বিমত করে আমার সাথে, আমি এখনো সুচরিতাকে প্রেফার করি। বহুবার মানে নায়ক হয়েছেন আসলে, কিন্তু তারপরেও যদি জীবনের কোনো দিক এসেছিল কিনা যে কখনো একটু অসহায় মনে হয়েছিল নিজেকে, যদি এভাবেই জানতে চাই। না, অসহায় মনে হওয়ার তো কোনো প্রশ্ন আসে না, কারণ ফাইন্যান্স মানুষের অসহায়তার একটা কারণ, True. সেটা আমার ছিল। পাবলিক যখন পছন্দ করেছে তখন মানুষ রিজেক্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালো লাগার ব্যাপারটা ছিল, আমার অসহায় হওয়ার তো কোনো কারণ ছিল না। জি। আর আমি যখন চলচ্চিত্র যখন আমার মনে হয়েছে যে আমি যেটা কথা বিশ্বাস করতাম সেটা হচ্ছে যে তুমি সময় থাকতে, তুমি যতক্ষণ পর্যন্ত, ইংরেজিতে একটা কথা আছে, বিলিভ দ্যাট স্টার ফলস আপওয়ার্ডস, মানে একটা যে হাওয়াইবাজি যেটা ছাড়া হয় জি। ওটাও একটা উপর পর্যন্ত যায়, তারপরে আর যেতে পারে না, তারপরে নিচে নামতে শুরু করে। তো আমি ওই আপওয়ার্ডসে থাকার সময় যখন দেখবো যে নিচে নামতে শুরু করেছি, তখন আর আমি নিচে নামার পর্যন্ত অপেক্ষা করিনি, কুইট করে আই জাস্ট কুইটেড। দ্যাট ইজ, True. কাজেই আমার অসহায় তো আমার বোধ করার কোনো কারণে আমি তারপরে স্যার এই দীর্ঘ ক্যারিয়ারে কখনো কোনো চ্যালেঞ্জ তো আপনার লাইফে ছিল? না। 70-এর দশকে যখন আপনি একেবারে মানে সেই লেভেলের ড্যাশিং হিরো, খুব কি স্মুদি গিয়েছেন আপনি একদম এভাবেই বলবেন স্যার? আই ফাইন্ড নো চ্যালেঞ্জ, আমি জীবনে কোনো জিনিসকে কোনো চ্যালেঞ্জ মনে করিনি। আচ্ছা। লাইফ ইজ এ চ্যালেঞ্জ। আমি আসছি একা, জি। থাকছি একা, যাব একা, জি, সো ইউ হ্যাভ টু স্টে অ্যালোন। অবশ্যই স্যার। আপনি এভরিথিং, লাইফের প্রতিটা মুহূর্তে তো আমার জন্য চ্যালেঞ্জ। ট্রু। জি, তো এটাকে অ্যাকসেপ্ট করে নিলেই ইউ ক্যান এনজয় দ্য টাইম, যতক্ষণ সেটাই। পর্যন্ত তোমাকে সৃষ্টিকর্তা তোমাকে টাইম দিয়েছে, জি। ইউ জাস্ট এনজয় দ্য থিং। এবং এনজয় করাটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে ভালো রকমের এনজয়, মানে পবিত্র এনজয়মেন্ট। একটা ফুল দেখে আমার পছন্দ হলো, আমি নিয়ে দেখলাম, ভাল লাগলো, আমি দেখে ছেড়ে দিলাম। আবার একজন ফুলটাকে ছিঁড়ে টান দিয়ে নিয়ে নাকের কাছে নিয়ে তারপরে ফুলটাকে ঝুমড়ে মুচড়ে ছিল, সেও আর একটা ধরনের এনজয়। সে আবার একজন আছে ফুল দেখলোই না, একটা ছেলে মেয়ে দেখে তার এনজয় করলো, একজন আছে ড্রাগ খেয়ে এনজয় করলো। তো এনজয় তো অনেকগুলো পথ আছে, আল্লাহ তাআলা তো বলেছেন যে তুমি পবিত্র এনজয় করো। আমি তোমার কাছে যেটা সৃষ্টি করেছি তোমার জন্য, আনন্দের বহুত কিছু আমি তোমার জন্য দিয়ে রেখেছি, পৃথিবীটাকে সাজিয়েছি। জি। আমাদের যে রঙের কাপড় চোপড় যেগুলো আমরা পরি, একটু খেয়াল করলেই তুমি খেয়াল করবে যে কোনো কালারই যারা বানায় তারা বলে যে আমরা নতুন রং এনে আমরা রং রাঙিয়েছি, একটু তাকালে দেখবে যে ওটাও একটা ফুল থেকে নেওয়া। জি, ওই রংটা ওটা ইট হ্যাজ বিন টেকেন ফ্রম ওয়ান ফ্লাওয়ার। জি, একটা ফুলের মধ্যে যে হাজারটা রং আছে, সেইটাই তো এখন পর্যন্ত সমস্ত আর্টিস্টরা নিতে পারেনি। তো আল্লাহ তাআলা তো ফুল দিয়ে সমস্ত কিছু সাজিয়ে রেখেছেন এনজয় করার জন্য, ইউ ক্যান এনজয় ইট। জি স্যার। স্যার আপনার যখন মাসুদ রানা সফল হলো এবং পরবর্তীতে আপনি একের পর এক সুপার ডুপার হিট সিনেমা আপনি নিজে অভিনয় করলেন, পরিচালনা করলেন, প্রযোজনা করলেন, ফিমেল অ্যাটেনশন তো নিশ্চয়ই অনেক অনেক বেড়ে গিয়েছিল এবং অনেক নারী ভক্ত এবং নায়িকারাও নিশ্চয়ই আপনার প্রতি আকৃষ্ট হয়েছিল। আকৃষ্ট যদি না হয় তাহলে সে হিরো হবে কি করে? আর কি মুশকিল। খুব মর্মার্থ। স্যার এরকম দু একটা ঘটনা শুনে যে আপনার জন্য হয়তো রক্ত দিয়ে চিঠি লিখেছে। না, রক্ত দিয়ে চিঠি লিখবে কেন? ওরা তো জানে যে এটা প্রেম করবে না। আমার ভালো লাগে, আমার ভালোবাসা জি। আছে, আমি প্রত্যেককে ভালোবাসি। আমি এই যে পপির কথা বললাম, তাকে আমি অনার করি সবসময়, সে এটা জানে আমি তাকে ভালোবাসি, এটাও সে জানে, আমি তাকে ভালো লাগে এটাও সে জানে। স্যার আপনাদের কি ঐশ্বরিক প্রেম ছিল সে সময়? না, কোনো কোনো কিন্তু তাকে সে যখন আমার সাথে অভিনয় করছে তখন সে আমার কাছে একজন আমার সাথের কর্মী। আমি যেটা ফিল করি এখন, আমি যদি প্রমাণ দিয়ে বলি, দুজন তোমরা কাজ করছো এখানে, তোমরা কি নিজেদেরকে পরস্পরকে দেখার জন্য চিন্তা করছো যে ওর চেয়ে ওর আমার আপনজন, কাজে ওর চেয়ে আমি, না এইটা চিন্তা করছো যে তুমি আমার কথা বলাটা ঠিক আছে কিনা বা সুন্দর, মানে থিঙ্কিং অ্যাবাউট ইউর পারফরমেন্স, জি, জি, জি। ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট আদার থিংস। তো ববিতা বা সুচরিতা বা কবরী বা যারা ছিল তারা আমার সহকর্মী ছিল, আমি তাদের প্রত্যেককে ভালোবাসি, আমি তাদের প্রত্যেককে ভালো জানি, তারা প্রত্যেকেই অত্যন্ত নামকরা শিল্পী, তার মধ্যে ববিতা তো স্পেশালি নামকরা শিল্পী। সে বাংলাদেশি চলচ্চিত্র জগৎকে বিদেশের পরিচিত করেছে। সে তার নামে তাশকেন্ডে
ববিতাকে বাংলাদেশকে চিনতো না, কিন্তু ববিতাকে চিনতো। জি পৃথিবীতে বহু দেশে এরকম আমাদের দেশের অনেক নেতাকে বাংলাদেশকে চিনতো না, কিন্তু দু একজন নেতার নামে তা আমরা পরিচিত ছিলাম। সেরকম ভাবে ববিতা অত্যন্ত নামকরা অভিনেত্রী, এবং অত্যন্ত ভালো অভিনেত্রী, সহশিল্পী সব অত্যন্ত ভালো। কাকে খারাপ বলবো আমি? কিন্তু যখন ক্যামেরায় আমার সামনে এসে দাঁড়াবে, যখন সোহেল রানা দাঁড়াচ্ছে, তখন সে আমার আন্ডার কারেন্ট কম্পিটেন্ট। আমি তাকে মনে করবো যে সে যেন আমাকে ক্রস করে চলে যেতে না পারে ইন অ্যাক্টিং। বাহ আমার তো ট্রাই তো সেখানেই থাকবে। রাজ্জাক সাহেব, উনি আমার অত্যন্ত সিনিয়র, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। আমি ওনার কাছে অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু জেনেছি, কিন্তু আমরা প্রচন্ড বন্ধু ছিলাম, উপরে প্রচন্ড বন্ধু ছিলাম। শত্রুতা ছিল না আমাদের মধ্যে, কারোর মধ্যে কারো। জি উনি আমাকে আপনি বলতেন, আমি ওনাকে আপনি বলতাম। উনি আমার নাম ধরে ডাকতেন না, পারভেজ সাহেব বলতেন, সম্মান করতেন। আমি ওনাকে সম্মান করতাম, কিন্তু আমি অস্বীকার করবো কি করে যে আমি ওনার কাছে শিখেছি অনেক কিছু। হি ওয়াজ এন ইনস্টিটিউশন ফর আস। জি তো তার সাথে তুলনা করে যাবে না। কিন্তু তিনজন যখন অ্যাক্টিং করতে গেছি, তখন তো নিচে একটা দুটো তো সুবিধা বোধ একসাথে অ্যাক্টিং করেছে তিনজন, আলমগীর, রাজ্জাক, জিনজির করেছিলেন। জিনজির। হ্যাঁ, জি ওই সময় উপরে তো খাতির বহুত ছিল, কিন্তু যখন শর্ট দিতে গেছি তখন তো চ্যালেঞ্জ মনে মনে অন্তরের ভিতরে, ওই চ্যালেঞ্জটা তো ছিল, এটা তো অস্বীকার করবো না আমি। স্যার, ববিতা আপার কথা হচ্ছিল, উনি রিসেন্টলি 21শে পদক পেয়েছেন। তবে আপনার ক্ষেত্রে যেটা দেখেছি, আপনি একাধিক জাতীয় পুরস্কার পেল, এই রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক কিংবা স্বাধীনতা পুরস্কার কি আপনাকে দেওয়া হয়েছে? আমি তার উপযুক্ত না, তাই দেয়নি। এটা কি বললো স্যার? কি বললাম কি, মুক্তিযোদ্ধা হিসেবে বা স্বাধীনতা পদক তো মুক্তিযোদ্ধাদের দেওয়া উচিত আগে। জি, তো আমি তো তার তো আমি তো বলছি 7.5 কোটি লোককে দেবে কি করে? এটা তো অনেক বড় লজ্জার আমাদের জন্য। আচ্ছা, কেন লজ্জা হবে কেন? মানে তারা স্বাধীনতা উপযুক্ত পুরস্কার, মনে করেনি, আমার চেয়ে বেটার উপযুক্ত লোক, আমার চেয়ে অনেক উপযুক্ত লোক আছে না, তাদেরকে দিয়েছে। স্যার আপনি কি মনে করেন এক্ষেত্রে আপনি কোনো রাজনৈতিক কোন পরিস্থিতির শিকার? আমি কাউকে দোষারোপ করতে চাই না। যদি তারা অন্যায় করে থাকে, সেটা সৃষ্টিকর্তার কাছে তার জবাব দিয়ে করবে, আমার কাছে না। আই এম হ্যাপি উইথ এভরিথিং, আই এম হ্যাপি উইথ অলমাইটি আল্লাহ। আমার মনের মধ্যে হয়তো একটু একদিক ওদিক একটু দু এক সময় উঠে বুদবুদের মতো আবার ডুবে যায়, যখন দেখি যাদেরকে আমি অস্ত্র শিক্ষা দিলাম তারাও মুক্তিযুদ্ধ হয়ে গেল, মুক্তিযুদ্ধের স্বাধীনতা পদক হয়ে গেল। যে তার কাছে আবার রিকমেন্ডেশন চাওয়া হয় যে মুক্তিযুদ্ধ হিসাবে তাকে দেওয়া যায় কিনা, সে রিকমেন্ডেশন দিতে ভয় পায় যে আমি আমার লিডারের নামে রিকমেন্ডেশন করতে পারবো না, অন্য কারো কাছ থেকে রিকমেন্ডেশন নাও। সে রিকমেন্ডেশন করতেও ভয় পাচ্ছে, আমাকে দিচ্ছে না, তো কি হলো, তাতে তোমার কোনো অসুবিধা নেই। এই পরিচয়টা তোমার বড় পরিচয় নয়, আমার পরিচয়টা আমার হৃদয়ের মধ্যে, আমার মনের মধ্যেই আমার শান্তি। অবশ্যই। যে আই ফট ফর মাই কান্ট্রি, জি আমার নিজের আত্মপরিচয়ের জন্য, আমার দেশের মানুষের জন্য, তাদেরকে একটা স্বাতন্ত্র্য দেওয়ার জন্য, একটা স্বাতন্ত্র দেশ, একটা জাতি, একটা পতাকা, একটা কি বলে পাসপোর্ট আমরা নিয়ে গিয়ে ব্লু পাসপোর্টটা ফেলতে পারি, জি। ওইটার জন্য যদি- আসলে একজন সোহেল রানাকে পদক দিয়ে তো আসলে বড় করা যাবে না, কারণ তিনি তার থেকে ঊর্ধ্বে। তবে একজন বাঙালি জাতির একজন নাগরিক হিসেবে আমরা চাই, রাঙা সকাল চাই যে আপনি সর্বোচ্চ সম্মানে আসীন হন। আমি সর্বোচ্চ সম্মান বলতে বুঝি মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, মানুষের স্নেহ। আমি সেটা পেয়েছি এবং সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি এর চেয়ে বড় পাওনা কিছু চাই না। নিঃসন্দেহে স্যার, আপনার নায়িকাদের নিয়ে শুনছিলাম, এবার আপনার বাসার নায়িকা নিয়ে শুনি, কারণ তিনি তো আসলে আপনার ঘরটাকে গুছিয়ে আমার রেখেছেন বাসার দীর্ঘ নায়িকাকে সময়। নিয়ে বলা এত মুশকিল যে ও এমন একটা কাজ করে যে কাজটা, এই কাজটা যদি সে না করতো তাহলে হয়তো তাকে আমি বাসার নায়িকা বানিয়ে রাখতাম, কিন্তু তাকে আমি বাসার নায়িকা বানিয়ে রাখতে পারিনি। তিনি তো চিকিৎসক। সে একজন চিকিৎসক। জি। সে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে, আজকেও যেমন ঘুম থেকে ওঠার আগে সে চলে গেছে হাসপাতালে, আসবে, ফিরে আসবে বিকালবেলা, হয়তো কিছুক্ষণ 2-5 মিনিট কাপ চা বানালো, চা খাওয়ালো, বানাইয়া খাওয়াবে আমাকে, চাই বানাইয়া খাওয়াতে। কিন্তু আমি বলি যে এটা আমার কাছে অস্বস্তি লাগে, কারণ সারাদিন কষ্ট করে আবার এই চাটা হাতে তুলে নিয়ে আসবে, আচ্ছা ঠিক আছে খাও বানাও, জি ওইটুক বানালো, আবার আবার চেম্বারে চলে গেল। তো এই কাজ যদি না করতো হয়তো আমি তাকে কাজের মধ্যে লিপ্ত হতে দিতাম না, কিন্তু এমন একটা কাজের সাথে জড়িত জি। যেখানে মানুষের সেবা জড়িত, এবং স্পেশালি ও গাইনি,
মানে এই রাত্র 2টার সময় টেলিফোন করে নিয়ে যায় অপারেশন করে এসে আমার ঘুম ভেঙে গেল, দুনিয়াদারি অস্ত্রী করে রাগের চোটে মানে তারপরে সে হাসতে 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 জানো জানো আজকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুব ভালো আছে, কি সুন্দর, ওর মাও ভালো আছে। মানে সে হেভেন মানে সৃষ্টিকর্তার সুখ শান্তিতে আছে। স্যার আসলে আমার মনে হয় I was so আপনি happy. সৃষ্টিকর্তার আল্লাহ সব দ্বারা বলেছি। আশীর্বাদ পুষ্ট, কারণ আপনি এমন একটা ফ্যামিলি পেয়েছেন, আপনার মা বাবা ভাই বোন থেকে শুরু আমার করে ভাই আপনার একটা স্ত্রী। ছেলে আছে, সন্তান। and জি। thanks to all my জি, আমি Allah সেই again, প্রসঙ্গে আসছিলাম। আমার Almighty Allah again, যে আমার একটা ছেলে দিয়েছে এই যুগে বাস করেও জি মানে এই সময়ের সমাজে আমি সবাই সম্পর্কে কিন্তু কিছু বলি নাই, জি কিছু বলবো না, কিন্তু ওর মধ্যে এখনো যেমন ও যে পড়াশোনা করেছে লাস্টে ইউকেতে, জি সেখানে সে ভালো ফিল্মের উপরে আমি যে ফিল্ম বানাই আমি জীবনে কিন্তু নিয়েও যাইনি, আমি জানি ফিল্ম ইজ ডিস্ট্রয়িং, শেষ হয়ে যাচ্ছে, কাজে আমার ছেলেকে ওইখানে নিয়ে যাব সেটা আমি চাইনি, কিন্তু সেখানে সে নিজের শখে নিজের ইচ্ছায় আসলে রক্ত কথা বলে এবং তার আধুনিক নির্মাণ কি আমি জানে হয়তো দেখেছি। সে শর্ট ফিল্ম বানানো শুরু করেছে, এখন তার সেটা বানায় না, সে বলে যে জীবনে 8টা কি 10টা শর্ট ফিল্ম বানাবো এবং ওইটাই আমার হবে শেষ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শর্ট ফিল্ম আমি কোনো 2টা বানিয়েছে, বাইরের থেকে ন্যাশনাল পুরস্কার নিয়ে এসছে, একদম। দেশের লোকজনের নামও জানে না, জি। এবং বাইরের থেকে পুরস্কার প্রাপ্ত ফিল্ম মেকার যেখানে তার ছবি রিলিজ করেছে, জি। সেখানে বাংলাদেশের কোনো ছবি, বাংলা ছবি এখন পর্যন্ত রিলিজ হয়নি, অসাধারণ। আর ইংরেজিতে ও তো মানে, কিন্তু ওই যে ভিতরের ওই জায়গা থেকে এসে সব ছেড়ে চলে আসছে, কিন্তু এখানে জি ভালো যে একটা মানে ফিল্মের উপরে অফার পাওয়ার পরেও চলে আসছে, এসে বলে আমি বলি তুমি চলে আসলে বাবা এখানে যে তুমি ইউ বেটার গো ফর গুড জব আর নাইস জব, জি। কিন্তু বলে যে না বাবা তোমার, তাহলে আমি চলে গেলে তোমার দেখাশোনা করবে কে? যে আমি চলে এখানে আসছি, জি। আমার সাথেও আসছে, আমরা জি, জানি আসলে স্যার আমার আমার অস্থির সাথে ছাড়া হয়েছেন তো আপনার জন্য। আমি ওকে ছাড়া তো যাই না কোথাও, আসলে দিন শেষে আসলে আমার রক্ত সব কিছু নির্ভর করে এখন ওর উপরে, বাহ। এভরিথিং। ছবি বানায় না, মানে শর্ট ফিল্ম, যেমন ওর একটা শর্ট ফিল্ম যেটা বানিয়েছিল সেটা হচ্ছে, আমি সাইকোলজিতে পড়েছি আমি বলেছি জি, না, জি, জি। তো ওর একটা ছবির নাম হচ্ছে ডগ সিলিউশন। জি আমাকে 100বার বোঝানোর পর আমি এটার অর্থই বুঝিনি এখনো। আসলে স্যার রক্ত কথা বলে, আপনি যেরকম সিনেমার সাথে থেকেছেন, সেও সিনেমার সাথে থেকেছে, না আপনি আমাকে যেরকম- ভাই এটার কথা উত্তর অর্থ দাও, আমাকে তো বহুত প্রশ্ন করেছে, আমাকে এটার উত্তর দাও, আমি বুঝিনি, আমি এখনো বুঝিনি। আচ্ছা, আজকের পর্ব শেষ করে আমরা তার কাছ থেকে জেনে নেব। স্যার আমরা একদম শেষ দিকে চলে এসেছি, মানে আপনার সহকর্মী অনেকেই তো আমাদের ছেড়ে চলে গেছেন, হ্যাঁ। নায়ক রাজ রাজ্জাক চলে গেছেন, কবরে চলে গেছেন, হ্যাঁ, তো মৃত্যু তো অবধারিত, মৃত্যু তো আমাদের একসেপ্ট করে নিতেই হবে। আপনি মৃত্যুকে কিভাবে দেখেন? আমি মৃত্যু খুব স্বাভাবিকভাবে দেখি, কারণ এটা হচ্ছে যে আমি যে বয়সে আছি এখন দাঁড়িয়ে, শতবর্ষীয় লোক আছে না, তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় আমার সম্পর্কে কি বলবে তারা? হ্যাঁ ভালো বয়স পেয়েছে, এখনো অনেক টাইম বাকি আছে। আর যদি 40 বছর বয়সের একটা লোক হয় তাহলে বলবে বৃদ্ধ 2-4 দিনের মধ্যে তো মারা যাবে। কাজে কে কিভাবে কনসিভ করছে সেটার উপর নির্ভর করে, বয়সটা কোনো ফ্যাক্টর না। স্যার আপনি কি চান যে অ্যান্ড হুইচ ইজ এমিনেন্ট ডেথ, যে যেটা থেকে বাঁচতে পারার জন্য যদি কোনো পথ থাকতো সেটার জন্য তো মানুষ চেষ্টা করতে পারতো, যেটা এমিনেন্ট সেটার জন্য যেটা থেকে বাঁচার যাবে না, কুল্লে নাফসুন যায়কাতুল মউত, তো সেখান থেকে বাঁচার চেষ্টা করার লাভ কি? যতটা সময় আছে সৃষ্টিকর্তা তো আমাকে দিয়েছেন, জি সেটা তার নাম নিয়ে এবং তার সৃষ্টিকে উপভোগ করি আমি। একদম। স্যার আপনি কি চান যে আপনাকে সবাই কিভাবে মনে রাখুক মৃত্যুর পরে? কারা? সবাই কেউ মানুষ একমাত্র ধর্ম গ্রন্থের 2-4টা ধর্মগুরু ছাড়া, ধর্মের চিফ ছাড়া পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না। আমি যদি জিজ্ঞেস করি স্ট্রেইট, কয়জন পৃথিবীর কয়জন নামের লোক, আমেরিকা এতগুলো প্রেসিডেন্ট আছে, কয়জনের মনে আছে? আব্রাহাম লিঙ্কন, রুজভেল্ট, বাস শেষ, তারপরে আর নাই। তারপরে সেই পাগলার নাম মনে হয়। তাহলে কি হলো? আমরা কতজনের সাথে পড়াশোনা করেছি, কতজন টিচার আমাদের পড়েছে, সবার নাম তো মনে করতে পারবো না, একজনের নাম হয়তো মনে করতে পারবো। এটি কেমনি হয়? মানুষ সবকিছু মনে রাখতে পারে না, এক পুরুষ পর্যন্ত মনে রাখতে পারি, আমার দাদার নাম পর্যন্ত আমি মনে রাখতে পারি, জি। তার বাবার নাম, তার দাদার বাবার নাম কি আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না।
স্যার আজকের পর্ব শেষ করছে, কিন্তু আমরা একটু ভারী হয়ে গেছি, কারণ এত ভারী ভারী এত দামি দামি কথা না শুনলাম না, ভারী আজকে। ভারী কথা আমি তো খুব হালকাভাবে বললাম। জীবন, দিস ইজ লাইফ, দিস ইজ দ্য ট্রুথ। জি। স্যার এই কথাগুলো একদিন অনেক দামি কোট হয়ে থাকবে, অনেক বছর বেঁচে থাকবে আপনার এই প্রতিটি শব্দ। স্যার অনেক ধন্যবাদ আমাদের আজকে সকালটিকে রাঙিয়ে তোলবার জন্য এই বিশেষ দিনে। আমি কাকে ধন্যবাদ জানাবো? তোমাদেরকে দুজনকে তো প্রথম ধন্যবাদ স্বাভাবিকভাবে জানাতে হবে। স্যার। আর যারা আজকে আমার সাথে, আমি দুই একবার এসেছি এখানে, অত অনেকের সাথে আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে। যদি ভুল ত্রুটি করে থাকি কারো কাছে, আমি এই সুযোগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং মাছরাঙ্গা পরিবারের সকলের কাছেই আমার ঈদের শুভেচ্ছা তো রইলই। আর আমার পক্ষ থেকে যদি আমি কখনো কোনো সময় ভুল ত্রুটি কিছু বলে থাকি বা মনে করা কোনো আঘাত দিয়ে থাকি বা কষ্ট করে পেয়ে থাকি কেউ, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। স্যার ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থেকে ভালো সুস্থভাবে আল্লাহর কাছে যেতে পারি। নিশ্চয়ই স্যার, অনেক অনেক কৃতজ্ঞতা স্যার। ধন্যবাদ। কিছু গল্প আসলে শেষ হয় না, থেকে যায় একটি পতাকার ভাঁজে, একটি ইতিহাসের পাতায়, আমাদের মনের গভীরে। সময় স্রোত বয়ে যাবে, নতুন প্রজন্ম আসবে, নতুন গল্প হবে, কিন্তু কিছু মানুষ অমর হয়ে থাকবেন ইতিহাসের পাতায়, যাদের নাম উচ্চারণ করলে মনে পড়বে একটি দেশ ভূমিষ্ঠ হওয়ার গল্প। আজ বিশেষ রাঙা সকালের অতিথি ছিলেন কিংবদন্তি অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। তার প্রতি বিনম্র শ্রদ্ধা, অসীম কৃতজ্ঞতা, কারণ তারা লড়াই করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, রাঙা সকালের সূর্য দেখেছি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আগামীকাল সকালে আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে ঈদের বিশেষ রাঙা সকালে। সে পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।